নমস্কার। গল্পনিকল্প চ্যানেলে আমি অঞ্জলি। আজ আপনাদের সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত বকুলতলা পিএল ক্যাম্প উপন্যাসখানির শেষ পর্ব পড়ে শোনাব। কমলার স্থান পরিবর্তনে ক্যাম্পমহলে যে আলোচনাটা শুরু হয়েছিল সেটা গুঞ্জন আকারেই রয়ে গেল, কিন্তু তেমন কোনো ব্যাপার, তেমন কোনো কথা গোচরে এলো না ঋতব্রতের। মুখের গ্রাস কেড়ে নেওয়ায় বড় খোকা বিভৎস রকম কিছু একটা করতো হয়তো, কিন্তু উদ্বাস্তুদের ধর্মঘটের ব্যাপারেও সে পাণ্ডা জাতীয় একটা কিছু হয়ে উঠেছিল। ভৈরবচন্দ্র আর সাধুচরণ হয়তো হকচকিয়ে গেছেন সঞ্জীব চৌধুরীর আকস্মিক আবির্ভাবে। লোকটা কে? অথবা দারোগা সাহেবের স্বরূপ পরিবর্তনে হয়তো বিচলিত হয়েছেন ওরা, কিংবা ধর্মঘটের ব্যাপারেই সবাই ব্যস্ত। কারণ যাই হোক, ফল হলো এই যে নিরুপদ্রব মেলামেশার অবকাশে ওরা দুজন পরস্পরের কাছাকাছি চলে এলো। ঋতব্রত যে দীর্ঘ সময়টা নিয়োজিত করত চিঠি লেখা বাবদ, আজকাল সেটা ব্যয়িত হয় কমলার সঙ্গে গল্প করায়। মাঝে মাঝে রতনও এসে যোগ দেয়। ঋতব্রত বলে তার হোস্টেল জীবনের বিচিত্র গল্প। নিদ্রিত সহপাঠীর মশারির চালে ভিজিয়ে গামছা রেখে কেমন মজা দেখত তারা। পরস্পরের কার্টুন ছবি এঁকে টাঙিয়ে রাখত ডাইনিং হলের নোটিশ বোর্ডে। সূর্যি নামের যে লোকটা পান দিয়ে যেত খাবার পরে, তার সঙ্গে ওরা মজা করত। একবার একজন অধ্যাপকের মুরগি চুরি করে খেয়েছিল। রাত 3টে স্টেটার হাউসের দ্বিতলে ইলেকট্রিক স্টোভে রান্না হয়েছিল মাংস। এমনই হাজারো গল্পের ভাণ্ডার তার। শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ে কমলা। আবার কোনো কোনো দিন কমলা বলতে শুরু করে তার গল্প। হোস্টেল জীবনের হাস্যজনক গল্পের খোরাক না থাকলেও তার 17 বছর জীবনেও ঘটেছে নানান ঘটনা। ছোট ছোট হাসির কথা দিয়েই সূচনা হতো বটে, তবে পরিশিষ্টটা করুণ পরিচ্ছদে এসে সমাপ্ত হতো। উপায় নেই, ওর 17 বছরের উচ্ছল যৌবন ঢাকা পড়ে গেছে বিষাদের এক অমোঘ কৃষ্ণ যবনিকায়। কমলার বাবা ছিলেন পোস্টমাস্টার। এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে বদলি হয়েছেন কেবল। সঙ্গে সঙ্গে ঘুরেছে পরিবার। কমলার ছোট ভাই ছিল একটি, শৈশবেই মারা যায়। দেশ দেশান্তর অনবরত ঘুরে বেড়াতে হতো বলে মেয়েদের স্কুলে পড়ানো হয়ে ওঠেনি। তবু পড়াশুনো ভালোবাসতেন তিনি। রোজ সন্ধ্যাবেলায় মেয়ে দুটিকে কোলের কাছে নিয়ে মাদুর পেতে তিনি পড়াতে বসতেন। ইংরাজি, বাংলা, গল্প, দেশ বিদেশের ইতিহাস, কখনো বা গান গাইতে বলতেন মেয়েদের। অধিকাংশই গীতাঞ্জলি অথবা নৈবেদ্য রবীন্দ্রসঙ্গীত। নিজেও মেয়েদের সঙ্গে গলা মিলিয়ে গাইতেন কখনো বা। জয়দেবের দশাবতার স্তোত্রং ছিল তার প্রিয় সঙ্গীত, আর শিবাষ্টকম। তারপর হঠাৎ একদিন আবার যেন বদলির অর্ডার পেলেন তিনি। রেজিস্ট্রেশন লেজার, সেভিংস অ্যাকাউন্টের মোটা মোটা ফোলিও, মানি অর্ডারের অসমাপ্ত হিসাবের মতোই বিধবা স্ত্রী এবং দুটি মেয়েকে রেখে গড় ঠিকানার পোস্ট অফিসের ডাকে সাড়া দিলেন একদিন। চোখ বুঝলেন পোস্টমাস্টার মশাই। প্রভিডেন্ট ফান্ডের টাকা আর ইন্স্যুরেন্সের টাকাটা এক করে বিধবা রাখলেন ব্যাংকে। আয়ের পথ বন্ধ, ওই পুঁজি ভেঙেই দিন চলে। মুখ শুকিয়ে যায় বিধবার। বসে খেলে কুবেরের ভাণ্ডারও শেষ হয় একদিন। তাই ছাঁটা কাপড়ে কাজ শুরু করলেন তিনি। বড়ি, কাঁথা, আচার মেলায় বেচবার ব্যবস্থা করেছিলেন। হয়তো সামলেও উঠতেন ঠিক, এমন সময় এলো র্যাডক্লিফ রোয়েদাদ। নাবালক মেয়ে দুটির হাত ধরে রওনা হলেন তিনি কলকাতা মুখ। গিয়ে কোথায় উঠবেন স্থিরতা নেই। ভার লাঘব হলো পথেই। এক রাত্রে অব্যাহতি দিল সরলা। ঘরবাড়ি ছাড়তে তার যত বড় আঘাত তিনি পেয়েছিলেন, তার চেয়ে কঠিন আঘাত পেলেন তিনি সরলাকে ছাড়তে হলো বলে। কিন্তু তার চেয়েও বড় আঘাত পেলেন তিনি যেদিন শুনলেন তার সমস্ত গচ্ছিত ধন সমেত ব্যাংক ফেল হয়ে গেছে। ভদ্র ঘরের বধূ হয়ে থাকবার আর কোনো উপায় রইল না তার। তিনি একেবারে অনাথা। কমলের হাত ধরে এসে পৌঁছলেন আশ্রয় শিবিরে। ঘুরতে ঘুরতে এসে আজ আশ্রয় পেয়েছেন বকুলতলা পিএল ক্যাম্পে।
গল্প সারা হয়, চুপ করে বসে থাকে কথক আর শ্রোতা। হোস্টেলের হাসির গল্পগুলো মনে হয় চরম মিথ্যা। হঠাৎ উঠে পড়ে কমলা, বলে, আগুন দিতে বলি রতনকে। এবেলা কি হবে, ভাত না রুটি? খিচুড়ি, দেখছো না কীরকম জল আসছে? রোজ রোজ কি খিচুড়ি খান আপনি? না, আজ রুটিই হবে। উঠে যায় কমলা, ডাল বের করে ভিজতে দেয়, বড়া করবে। খিচুড়ির সঙ্গে ডালের বড়া ঋতব্রত খুব ভালোবাসে। খিচুড়ি করবে সে আজ। সঞ্জীব চৌধুরী অনেক দিন আসেন না। দত্ত সাহেবের ইন্সপেকশনও হয়নি বহুদিন। বস্তুত কাজে কোনো খুঁত পান না তিনি পরিদর্শনে এসে। প্রতিটি মাল মশলা উৎকৃষ্ট, ওয়ার্কম্যানশিপ নিখুঁত না হওয়া পর্যন্ত মাপ নেওয়া হয় না। তিনি আপত্তি করবেন কিসে? দিন চলে যায় একইভাবে। মেজদা চিঠি আসে মাঝে মাঝে। কয়েকটা পরপর চিঠি লিখেও রেখা মিত্তিরের কাছ থেকে জবাব না পাওয়ায় চিঠি লেখা বন্ধ করেছে ঋতব্রত। মেজবৌদি লিখেছে বিয়ের সম্বন্ধ আসছে নানা জায়গা থেকে। মেজদা ব্যস্ত হয়েছেন, কয়েক জায়গায় কথাবার্তাও চলছে। মেজবৌদি পূর্বেই সচেতন করেছেন তাই ওকে, বলেছেন তার কোনো বক্তব্য থাকলে যেন সে অবিলম্বে জানায়। রেখা মিত্তিরের ব্যাপারটা মেজবৌদিরও মোটামুটি জানা ছিল। এই চিঠি সে জবাব দেয়নি। তার অল্প কয়েকদিন পরেই এলো মেজদার চিঠি। লীলার বিয়ে দিয়ে এবার তার ইচ্ছা ভাইয়ের বিয়েটাও সেরে ফেলেন। পিতৃদেবের অসমাপ্ত কাজ নাকি ওটা। এ বিষয়ে ছোট ভাইয়ের মতামত জানতে চেয়েছেন। ঋতব্রত আবার চিঠি লিখতে বসল রেখাকে। খোলাখুলি জানতে চেয়ে পত্রাঘাত করল। রেখা কি তার কাছ থেকে মুক্তি চায়? জবাব না দিলে তো সেটা স্পষ্ট হবে না। খোলাখুলি জানিয়ে দিলে দুপক্ষই নিশ্চিন্ত হতে পারে। বিজনেস লেটারের মতো চিঠিখানা খসড়া করে রেজিস্ট্রি ডাকে পাঠালো সেখানা। কেন এমন হয় ভাবে ঋতব্রত। দুদিন আগেও রেখা মিত্তিরের হাবে ভাবে মনে হতো ঋতব্রত বোস ছাড়া তার জীবনই বৃথা। বন্ধুমহলে এ নিয়ে কত হাসি ঠাট্টা ইয়ার্কি। আজ কমাসে চলে এসেছে দৃষ্টির আড়ালে, অমনি সেই সুযোগে তার শূন্য সিংহাসন দখল করে বসেছে আর একজন। ঋতব্রত বোস আজ রেখা মিত্রের জীবনে একটা বাহুল্য, বিস্ময় স্মৃতিমাত্র, যেন একটা কাটা দাগ। ব্যথা চলে গেছে, কিন্তু দাগটা থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। ইয়াসিন এসেছে স্যার, দেখা করতে চায়। রতন খবর দেয়, ডেকে দে। ইয়াসিন এসে দাঁড়ায়। রামশরণের ড্রাইভার লম্বা সেলাম করে। রতন চলে যায় নিজের কাজে। কী খবর ইয়াসিন? আপনাকে এর বিচার করতে হবে স্যার। বিচার? কিসের বিচার? আজ 17 মাস আমার মাইনে দেয়নি স্যার। যখনই হাত পাতি 2-10 টাকা দিয়ে বলে পরে হিসাব মেটাবো, কত টাকা পাবো তাই বলে না। কাল স্যার টাকা চাইতে গেছি, আমাকে যা নয় তাই বলে গাল দিল। হারামির বাচ্চা বলেছে আমাকে। কেন, আমি আমার হকের টাকা চাইলেই হারামি, আর তুই শালা চুরি জচ্চুরি করে? কি আবোল তাবোল বকছো ইয়াসিন? না স্যার, তাই বলছি। কিন্তু আমার কাছে বলে লাভটা কি? আমি তো তোমার টাকা আদায় করে দিতে পারবো না। আর ঠিকাদারের সঙ্গে আমার সম্পর্ক তো জানোই, তাকে আমি অনুরোধও করতে পারবো না। তাহলে স্যার আমি কি আমার হকের টাকা পাবো না? তুমি নিজে গিয়ে চেষ্টা করে দেখতে পারো, আমি কিছু বলবো না। রতন এসে আবার জানায় কালীবাবু এসেছে। চোরের মতো সরে পড়ে ইয়াসিন। কালীবাবু রামশরণের এজেন্ট। ও ঘরে এসে ঢোকে, সঙ্গে একজন লোক, তার হাতে দুটো রেডি মিক্সড রঙের ড্রাম। কালীবাবু ড্রাম দুটো টেবিলে তুলে দেখালো। না না, এসব রং চলবে না। আমি যা লিখে দিয়েছিলাম তাই আনলেন না কেন? এই তো স্যার জনসনের রং, এই দেখুন 8x3 ফিল্ড গ্রিন। আপনি কি নিজেই কিছু বোঝেন না, নাকি আমাকেই বোকা বোঝাতে চান? স্যার, জনসন হচ্ছে কোম্পানির নাম, 8x3 শেডের নাম। ও কোম্পানির নানান দামে রং পাওয়া যায়। আমি বলেছি উড কোট আনতে, 37.5 টাকা করে যার ইম্পিরিয়াল গ্যালনের দাম। বুঝলেন? এ চলবে না, নিয়ে যান। 37.5?
সস্তায় আনতে পারলে আমার আপত্তি নেই, সিল করা টিন দেখেই নিয়ে গেলেই হলো। না, আমি বলছিলাম কি, লোকাল ইটকাটে অত দামি রং, মানে মানে টানে নেই, আইটেমে লেখা আছে অ্যাপ্রুভড কোয়ালিটি। উডকোট অথবা ঝিলমিল ছাড়া আমি আর কিছু অনুমোদন করব না। কিন্তু আমাদের রেটে পোষায় কিনা তা তো দেখবেন স্যার। নিশ্চয়ই নয়। রেট দেবার সময় আমার পরামর্শ নিয়েছিলেন? কে বলেছিল অত লো রেটে কাজ নিতে? আমি? যান এখন। ম্লান মুখে টিন দুটো সমেত ফিরে গেলেন কালীবাবু। অস্ফুটে কি একটা বার হলো তার মুখ দিয়ে। ঋতব্রত ভাবে, ভাগ্যে এসব কথাগুলো শোনা যায় না। পিতৃকুল মাতৃকুল কোন কুল যে উদ্ধার করে গেলেন কালীবাবু কে জানে। দুপুরবেলা খেতে বসে খেপে গেল ঋতব্রত। কদিন ধরেই রাগটা নেপথ্যে ধুমায়িত হচ্ছিল। বিস্ফোরণ হলো হঠাৎই। সেদিন রবিবার। রবিবারে সাধারণত মাংস হয়। দু একটা ভালো মন্দ পদ রান্না করার একটা অলিখিত আইন তৈরি হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। আজ আলু সেদ্ধ ভাত দেখে চটে উঠেছিল সে। শুধু আলু সেদ্ধ ডাল ভাত দিয়ে রোজ রোজ খাওয়া যায়? কমলা কই? দিদিমণি হাসপাতালে। কুণ্ঠিত রতনের কৈফিয়ত। তবে আর কি উদ্ধার করেছেন? ডালটা হরিদ্বারের গঙ্গার সঙ্গে তুলনীয়। স্ফটিক স্বচ্ছ ধারার তলায় নুড়িগুলি দৃশ্যমান। উপরে ভাসছে তর্পণের ফুল বেলপাতার মতো দু চারটি ফোড়ন। আঙুল দিয়ে এই ত্রিতল ডালকে ক্লাসলেস সোসাইটি করবার একটা ব্যর্থ চেষ্টা করে ঋতব্রত ঢেলে দিল সেটা ভাতের প্লেটারে। প্রথম গ্রাস মুখে তুলে টান মেরে ফেলে দিল সব। হরিদ্বারের গঙ্গা জলের সঙ্গে ডায়মন্ড হারবারের গঙ্গা জলের তফাৎ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কথাটা মনে হলো না ঋতব্রতের। শশব্যস্তে ছুটে আসে রতন রান্নাঘর থেকে। সে আম কাটছিল। কি রান্না হয় আজকাল? কাল রাতেও রুটিগুলো পুড়ে গিয়েছিল, আজ ডালে নুন নেই। অপরাধীর মতো দাঁড়িয়ে রইল রতন, যেন অপরাধটা তারই। আসলেই অপরাধটা কিন্তু রতনেরই। কমলা আজ কদিন রান্না করছি না। ঋতব্রত হাত ধুয়ে গিয়ে শুয়ে পড়ল। রতন কয়েকটা আম কেটে নিয়ে গিয়ে অনেক সাদাসাদি করল। একটাও মুখে দিল না ঋতব্রত। রাগের চেয়ে অভিমান হয়েছিল তার বেশি। কেন আজকাল তার খাওয়ার কাছে কমলা এসে বসে না? কমলা আজ কদিন ধরেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেদিন ঋতব্রত ওকে ডাকলো সন্ধ্যাবেলায় গল্প করতে, মাথা ধরেছে বলে পাশ কাটালো কমলা। খাবে না ঋতব্রত, খাবে না, সে কখনোই খাবে না। আজ আসুক কমলা হাসপাতাল থেকে, সে নিজে খাবে না। ফলে ওরাও কেউ খেতে পারবে না। দেখি কি করে কমলা। ঘুমিয়ে পড়েছিল ঋতব্রত। স্বপ্ন দেখছিল কমলা এসে ওকে সাদাসাদি করছে। ওঠো, খাবে চলো। আচ্ছা, আর কোনোদিনও অবাধ্য হব না কথার। তবে আজ সন্ধ্যাবেলা একটা গান শোনাবে বলো? গান? গান শোনাবো কি করে? গান তো আমি জানি না। মিছে কথা, সেদিন না তুমি বললে সন্ধ্যাবেলা বাবাকে গান শোনাতে। আচ্ছা বাবা, আচ্ছা, বেশ বাপু, শোনাবো আজ। এবার খেতে চলো তো। ঋতব্রত হাতখানা বাড়িয়ে দেয়। উঠতে পারছি না আমি, তুমি একটু টেনে নাও। স্যার, স্যার! কে? ধর্মরিয়ে উঠে বসে ঋতব্রত। ঘুম ছুটে যায় মুহূর্তে। কি ব্যাপার? হাসপাতাল থেকে লোক এসেছে স্যার, আপনাকে ডাকতে। হাসপাতাল থেকে? কমলা ফেরেনি? খায়নি? দিদিমণি তো আজ কদিনই খাচ্ছেন না, আমি রান্না বান্না করি। কেন, সে কোথায় খায়? তার আবার খাওয়া? আপনি তাড়াতাড়ি চলুন, দিদিমণি মার অবস্থা একদম ভালো নয়। চমকে ওঠে ঋতব্রত। তাড়াতাড়ি প্যান্টের মধ্যে পা দুটো গলিয়ে জামাটা গায়ে দিয়ে রওনা হয়। যে কম্পাউন্ডারটি ডাকতে এসেছিল সে আগে আগে চলে। ওদিকে কেন? হাসপাতাল তো এদিকে। ওকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড? কেন, ওর কি কোনো ছোঁয়াচে রোগ হয়েছে? না না, শেষ অবস্থা আমরা রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে সম্ভব হলে সরিয়ে আনি, ওতে অন্যান্য পেশেন্টদের মনে শক লাগে। ও। ঋতব্রত যখন গিয়ে পৌঁছল, বৃদ্ধার তখন শেষ অবস্থা। দীর্ঘদিনে রোগ ভোগে চক্ষু কটুরাগত। চৈতন্য কিন্তু পুরো মাত্রাতেই আছে।
মাথার পাশে বসে আছে কমলা পাষাণ প্রতিমার মতোই। দেখলে বোঝা যায় কদিন তারও স্নানাহারও হয়নি। অনাহার অত্যাচারে তাকেও মৃত্যুপথযাত্রীর মতোই দেখাচ্ছে। বাইরের বারান্দায় দুটো টুল পেতে ডাক্তার সাধুচরণ গল্প করছিলেন ভৈরবচন্দ্রের সঙ্গে। একটা ইঞ্জেকশন সিরিঞ্জ ধুয়ে তুলছিল নার্স। ঋতব্রত সোজা গিয়ে দাঁড়ালো রোগিণীর শিয়রে। তার হাতখানা গিয়ে মিশল মৃত্যুপথযাত্রিনীর রোগপাণ্ডুর হাতে। কোটরাগত চক্ষুর কোলবে ঝরে পড়ল অশ্রুর ধারা। কমলা আঁচলে চোখ মুছল। কমলা রইল, ধীরে ধীরে বললেন মৃত্যুপথযাত্রিনী। কি জবাব দেবে ঋতব্রত ভেবে পেল না। ডাক্তারবাবু সিরিঞ্জটা নিয়ে এসে বললেন, দেখি হাতখানা। আর থাক না ডাক্তারবাবু, ফোঁড়াফুঁড়ি তো অনেকই করলেন, এবার আমাকে শান্তিতে যেতে দিন। কটা কথা বলার আছে, বলেনি। ধুকিয়ে ধুকিয়ে বলেন তিনি। ডাক্তারবাবু বিরত হলেন। তিনিও বুঝেছিলেন আর খোঁচাখুচি বৃথাই। তবে এতটা গ্লুকোজ নষ্ট হবে ভেবে গা কচকচ করতে লাগলো তার। কই কমলি, কই রে? এই যে মা। ঝুঁকে পড়ে কমলা। চোখ বুঝলেন রোগিণী। বলেন, আমি আমি সব শুনেছি বাবা। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব। ওর মতো মেয়ে হয় না। কমলি আমার নিজের মেয়ে। নিজের মেয়ে বলে বলছি না বাবা। তুমি 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 একটু। দম বন্ধ হয়ে আসছে তার। কথা বলতে কষ্ট হচ্ছে আপনার, এখন থাক না, পরে বলবেন। না 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 না, কষ্ট আর কি, কষ্ট আর কি, আর পরে। ম্লান হাসলেন বিধবা। ওকে দেখো, ওকে দেখো বাবা, তোমাকে আর কি বলবো বাবা, আমরা অনাথা। দেখো, যেন যেন দুমুঠো খেতে পায়, ভদ্রভাবে যেন জীবনটা কাটাতে পারে। ওর বাবার বড় আদরের মেয়ে ছিল বাবা। ও আপনি কিছু ভাববেন না মাসিমা, ওর ব্যবস্থা করে দেব। আপনার মেয়ের মতো মেয়ের বিয়ে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি 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 ওর দায়িত্ব নিচ্ছ তো? আমি আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি। উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ে কমলা। হ্যাঁ মাসিমা, ওর সব ব্যবস্থা আমি করে দেব, আপনি নিশ্চিন্ত হন। আহ মাগো, কই রে কমলি, কমলি মা, কই রে? কোথায় গেলি মা, কোথায় গেলি মা? কমলি, কমলি, কমলি। উদ্গত অশ্রু দমন করে আঁচল থেকে কমলা সাড়া দেয়। এই যে মা, এই তো আমি, এই তো। সে সাড়া আর তার কানে পৌঁছয় না। তার বুকের উপর উপুড় হয়ে পড়ে কমলা। ওকে এখন কাঁদতে দিতে হবে কিছুক্ষণ। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসে ঋতব্রত। ডাক্তার এবং ভৈরবচন্দ্র তখনও আলোচনা করছেন। ক্যাম্পে ওরা একটা প্লে করবেন সব স্টাফ মিলে, সেই সম্বন্ধেই আলোচনা হচ্ছিল বোধহয়। হঠাৎ সাধুচরণ বললেন, অরক্ষণীয় ড্রামাটাইজ ভার্সন আছে নাকি মশাই? কেন বলুন তো, প্রতিপ্রশ্ন করেন ভৈরবচন্দ্র। জ্ঞানদার অতুলে পার্ট নেবার মতো দুটো লোকের সন্ধান পেয়েছিলাম। তাই নাকি? পাশ দিয়ে ঋতব্রত অন্য মনস্কের মতো চলে যায়। একটা কথাও তার কানে যায়নি। সে চলেছিল আপন খেয়ালে। দুনিয়া কারোর জন্য বসে থাকে না। মাতৃবিয়োগের শোকও ভুলতে হলো একদিন কমলাকে। তার চারদিকে বিপদের বহু মুখে উদ্যত ফনা নাগিনী। চোখের জল মুছে ফেলতে হলো তাকে। অনাথার আবার শোক কিসের? যন্ত্রচালিতের মতো কাজ করে যায়।
সব কাজের হারানো খেয়েই একে একে তুলে নেয় হাতে। দৈনন্দিন কার্যতালিকা আবার তার পূর্ববৎ হলো। শুধুমাত্র ব্যতিক্রম সকাল সন্ধ্যায় হাসপাতাল যাওয়াটার বন্ধ রইল। মাঝে মাঝে উদাস হয়ে বসে থাকে, ভাবে তার অতীত জীবনের কথা, অনিশ্চিত ভবিষ্যতের কথা, তার ছেলেবেলাকার সাথীদের কথা মনে পড়ে। বন্ধু তার ছড়ানো আছে সারা বাংলায়। যেখানে যেখানে তার বাবা বদলি হয়েছেন সেখানেই তার আলাপ হয়েছে নতুন বন্ধুদের সঙ্গে। রতন বাজার নিয়ে আসে, সাজিয়ে সাজিয়ে তুলে রাখে ডালায়। হঠাৎ কখনো ঋতব্রত এসে বলে একখানা রুমাল লাগবে। ট্রাঙ্ক খুলে রুমাল বার করে দেয় কমলা। আজকাল ট্রাঙ্কের চাবি কমলার কাছেই থাকে। জামা কাপড়, টাকা পয়সা সবই থাকে কমলার হেফাজতে। শুধু সুটকেসের চাবিটা থাকে ঋতব্রতের কাছে। ওর মধ্যে আছে ওর ডায়েরি, কবিতার খাতা, চিঠির বান্ডিল। একদিন রাতে আবার হঠাৎ এলো ইয়াসিন, চোখ দুটো লাল, গায়ে মদের গন্ধ। ঋতব্রতের ইচ্ছে করে না ওর সঙ্গে কথা বলতে, কিন্তু আলাপ শুরু করেই বুঝতে পারলে কি মর্মান্তিক দুঃখে আজ মাত্রাতিরিক্ত মদ্যপান করেছে ইয়াসিন। ইয়াসিন তার মাহিনার প্রাপ্য টাকা নিতে গিয়েছিল রামশরণের কাছে। বাগবিতণ্ডাও হয়েছে কিছু। কালীবাবু রাগের মাথায় বলে দিয়েছিল ইয়াসিন নাকি নালিশ করতে এসেছিল সাহেবের কাছে। শুনে হঠাৎ ক্ষেপে গেল রামশরণ। ঋতব্রত তার নাগালের বাইরে, কিন্তু ইয়াসিন তো ছিল হাতের কাছেই। পা থেকে জুতো খুলে বসিয়ে দিলে ইয়াসিনের মুখে। রুখে উঠেছিল ইয়াসিন। তখন রামশরণের আদেশে তার ভৃত্যবর্গ নির্মম প্রহার করেছে ইয়াসিনকে। ইয়াসিন পরদিন থানায় গিয়েছিল নালিশ করতে। সেখানে দারোগা তাকেই লক আপে রেখে দেয় সারাদিন রাত। মোটর পাস চুরির অভিযোগ ছিলই পূর্বাহ্নে রামশরণের। ইয়াসিনের সহকারী ক্লিনার মতিয়া নাকি মুক্তারবাবুকে খবর দিয়ে জামিনে খালাস করে এনেছে ওকে। শুনে একেবারে ক্ষেপে গেল ঋতব্রত। এরা কি গরিব বলে কি মানুষ বলেই গণ্য করা হবে না ইয়াসিনকে? জিজ্ঞাসা করলে এখন কি করবে? জেল হলে জেলে যাব, খালাস পেলে বাড়ি চলে যাব। বাড়ি কোথায় তোমার? আগে ছিলাম তো বরাবর শ্রীরামপুরে, পার্টিশনের পর পরিবার পাঠিয়ে দিয়েছি কুষ্টিয়ায়। কুষ্টিয়াতেই চলে যাব। টাকা আদায়ের কি হবে? টাকা আর দেবে না হারামির বাচ্চাগুলো। আগেই চলে যাওয়া উচিত ছিল আমার। শালা লোভ দেখিয়ে দেখিয়ে আটকে রেখেছিল এতদিন। চুপ করে রইল ঋতব্রত। তবে আমিও এর শোধ নেব। আমিও একবার দেখে নেব শালাকে। জেলে যেতে ইয়াসিন মিয়ার ভয় নেই। জেলের বাইরের লোভ সিঁচিয়ে কী বা ভালো খাইয়ে রেখেছিল। তবে ও শালাকেও যদি জেলের ভাত খাওয়াতে পারি। অতি দুঃখেও হাসি আসে ঋতব্রতর। তুমি কি করতে পারো ওর বিরুদ্ধে? টাকা দিয়ে সব সে ঢেকে দেবে। ওর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাতে পারবে তুমি? মিথ্যা কেন স্যার, সত্যি কথাই বলবো আমি। তাই তো এসেছি আপনার কাছে। ঋতব্রত কৌতূহলী হয়, কি বলতে চাই ইয়াসিন? নিম্ন কণ্ঠে ইয়াসিন নিবেদন করে তার অভিযোগ। ব্যাপারটা কিছুই বোঝা যায় না। এ কথা কি সত্যি? কিন্তু টিন তো সত্যিই কিছু খারাপ আসছে না। বললে, সত্যি জানো তুমি? হ্যাঁ স্যার, আমি জানবো না? প্রতিবার তো আমি গাড়ি চালিয়ে আনি। স্টোর থেকে সরকারি টিন ওঠে কলকাতায়, তারপর আমরা যাই লিলুয়ায়। সেখানে আপনাদের সরকারি সব ভালো টিন নেমে যায়। গাড়িতে তখন লাট করা হয় খারাপ টিন। কালীবাবু আমাকে বুঝিয়েছে লিলুয়া থেকেও সরকারি টিনই ওঠে। ও ভাবে আমরা কিছু জানি না। আমি শালা যে জেনে শুনে চুপ মেরে আছি, এটা বিশ্বাসই করেনি ওরা। ভেবেছে জানলে নিশ্চয়ই ভাগ চাইতাম কোনো না কোনো দিন। ঋতব্রত অন্যমনস্ক হয়ে পড়ে। কথাটা কেমন করে বিশ্বাসযোগ্য যে করগেটের টিন সাইটে এসে পৌঁছয়, তাও তো বান্ডিল বাঁধা ঝকঝকে টিনি। কলকাতার স্টোর থেকে লিস্ট আর রোড পারমিট সমেত লরি ছাড়ে।
এখানে ওর ওয়ার্ক সরকার লিস্ট মিলিয়ে মাল খালাস করে, এত বান্ডিল, এত ফুট। কোনো দিন গণ্ডগোল হয়েছে হিসাবের এরকম তো রিপোর্ট কিছু পায়নি। নতুন মাল, একই বান্ডিল বাঁধা ভালো মাল, একই দৈর্ঘ্যের একই মাপের টিন যদি আসে, তবে বদল করার মানেটা কি? আপনি বিশ্বাস করছেন না স্যার, না? অন্য মনুষ্কের মতো ঋতব্রত শুধু বললে, হুঁ। ইয়াসিন বুঝতে পারে টিন বদলানোর ব্যাপারে বিশেষ কিছু হবে না। মুখে যতই বড়াই করুক, ভালো টিন আর খারাপ টিন শব্দ দুটি তার রচনাই। বস্তুত ব্যাপারটা একটা গোপন করার প্রয়াসে দেখেই কিছু একটা সন্দেহ করেছিল সে। আসলে রহস্যটা কিছুই বোধগম্য হয়নি তারও। তাই এবার সে অন্য অস্ত্র নিক্ষেপ করলে। আর তাছাড়া আপনি শেঠজির হাতে যে দুখানা চিঠি পাঠিয়েছিলেন কলকাতায়, সে দুটো খুলে পড়েছিল স্যার। চিঠি খুলে পড়েছিল? তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ স্যার, মিথ্যা বলে আমার লাভ কি? লাভ আছে বই কি। রামশরণ তোমাকে অপমান করে জুতো মেরে তাড়িয়ে দিয়েছে বলছো। রামশরণের নামে দুটো মিথ্যা বললে আমি যদি তার উপর বেশি রেগে যাই, তাহলেই তোমার লাভ। তখন কসম খেয়ে ইয়াসিন বললে সে সত্যি কথাই বলছে। কেমন করে খাম খুলে চিঠিগুলো পড়েছিল শেঠজি, সে কথাও বললে সবিস্তারে। আচ্ছা, তুমি যাও ইয়াসিন। সেলাম করে চলে গেল ইয়াসিন। আর কোনো দিন টাকার কথা বলেনি ঋতব্রত কমলাকে। কমলা এতে খুশি হয়েছিল। আবার সে গৃহকর্মে ডুবে গিয়েছিল, এ কথা আগেই বলেছি। সম্পর্কটা যে প্রভুভৃত্যের, এ কথাটা ভুলে থাকতে চায় কমলা। সে যেন ঋতব্রতের কোনো আত্মীয়া, মামাতো কি পিস্তত বোন এসেছে কদিন ওর সংসারটা চালিয়ে দিতে। সম্পর্কটা এত দূর সহজ হয়ে উঠেছে যে কমলা একদিন এসে ঋতব্রতকে অম্লান বদনে বললে, আচ্ছা, আপনার বাড়িতে একটি মেয়ে থাকে জানেন? কবিতার খাতাখানা বন্ধ করে উঠে বসে ঋতব্রত। কেন বলো তো? আর সেই মেয়েটি যে শাড়ি সায়া ব্লাউজ পরে, তাকে জানেন? আন্দাজ করছি, যেহেতু সে ভদ্র সমাজে মুখ দেখায়। কিন্তু কেন? এখনো কেন? সেগুলো ব্যবহার করলে ছিঁড়ে যায়, সেটা কি জানেন? এই কথার পরেও অন্যমনস্ক কবি প্রকৃতির লোকটির নজরে পড়বে না, এতটা স্থূল নয় সে। ছি 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 ছি, এটা তার আগেই লক্ষ্য করা উচিত ছিল। শাড়িটার বিভিন্ন জায়গায় তালি দেওয়া আর সেলাই করা, ব্লাউজটাও তথৈবচ, হাতার কাছে অনেকটা অনাবৃত, ছেঁড়াটার পাশ দিয়ে লম্বা সেলাই চিহ্ন, অর্থাৎ ব্লাউজের কাপড়টা পচে ফেঁসে গেছে, সেলাইয়ে আর বাগ বানানো যাচ্ছে না তাকে। এর জন্য তুমিই দায়ী কমলা। টাকা পয়সা তো তোমার কাছেই থাকে। প্যান্ট নেই বলে রতনকে দিয়ে 9 গজ খাঁকি কাপড় আনালে, দর্জি ডাকিয়ে মাপ নেওয়ালে, অথচ নিজে শাড়ি ব্লাউজ কেন কিনলে না? বাইরে আপনার টাকা না বলে নিজের জন্য খরচ করি কি করে? আমার টাকা তোমার টাকা খুব জ্ঞান হয়েছে দেখছি যে। খিলখিল করে হেসে ওঠে কমলা। বেশ, ব্যবস্থা আমিই করছি। তা তুমি কত ইঞ্চি শাড়ি পরো? আবার হেসে লুটিয়ে পড়ে কমলা। শাড়ির মাপ ইঞ্চি মেপে হয় না বাপু, ধুতির মতো হাত মেপে হয়, 10 হাতি। তাও তো হাসির কি আছে, কিনিনি তো কখনো, তাই জানি না। আর ব্লাউজ, সেটা তো আর হাত মেপে হয় না, সেটা কত ইঞ্চি? তা আমিও জানি না, কিনিনি তো কখনো, তাই জানি না। তবে একটা নমুনা দাও। নমুনা? নমুনা কোথায় পাবো? একটাই আছে, সেটা গায়ে। সেটা আমি খুলে দিতে পারি, কিন্তু কথা দিন, যতদিন না নতুন ব্লাউজ হয় বাড়ি ঢুকতে পারবেন না আপনি। কান দুটো লাল হয়ে ওঠে ঋতব্রতের। এত দূর শোচনীয় অবস্থা হয়েছে কমলার, অথচ ঘুণাক্ষরেও কোনো দিন কিছু জানায়নি। অত্যন্ত রূঢ় কণ্ঠে ধমক দিয়ে ওঠে, ফাজলামি রাখো, মাপটা আমায় দিও, সবসময় ফাজলামি ভালো লাগে না। নিচে রূঢ় স্বরে নিজেই চমকে ওঠে সে। এতটা কঠিন স্বরে ধমক দেওয়ার প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল। ধমকটা সে দিয়েছে নিজেকেই, নিজের অন্যমনস্কতাকে, নিজের অক্ষমতাকে। কেন সে এতটা লক্ষ্য করেনি এতদিন?
তাছাড়া হঠাৎ এই মুহূর্তে তার শিক্ষিত ভদ্রমনের অন্তরালবাসী পশুটা একটা ভুলে যাওয়া ছবির উপর থেকে পর্দা তুলে ধরবার উপক্রম করেছিল বোধহয়। ধমকটা সে নিজেকেই দিয়েছে রূঢ় স্বরে। কমলা কিন্তু বিন্দু মাত্র রাগ করে না, হেসে বলে, আর বাহাদুরি দেখাতে হবে না মশাই, আমার শাড়ি ব্লাউজ বাবদ কিছু টাকা স্যাংশন করুন তো, আমি নিজেই ব্যবস্থা করে নেব। ঋতব্রত তৎক্ষণাৎ খান কয়েক 10 টাকার নোট এগিয়ে দিল কমলার দিকে। বিনা বাক্য ব্যয়ে কমলা গ্রহণ করলো তা হাত পেতে। বললে, আপনি তো কই বললেন না শুধু খাওয়া শোয়ার কথাই ছিল আমার, পড়তে দেওয়ার কথা তো হয়নি। আহ, আবার ওই কথা? তুমি ভারী ইয়ে। ইয়ে? হেসে ওঠে কমলা। আপনাকে একটা কথা বলবো? বলো। আপনি একটা বিয়ে করুন। এ ভূতের বেকার আর কতদিন খাটবো আমি? একা একা থাকতে হয় আমাকেও সারাদিন। একটা লোক হলে কথা বলে বাঁচি। ঋতব্রত উঠে বসে। কদিন ধরেই ভাবছে কমলার সঙ্গে কথাটা আলোচনা করবে কিনা। মেজেদার বৌদি আবার তাগাদা দিয়েছেন, অথচ জবাব আসেনি রেখা মিত্তিরকে লেখা রেজিস্ট্রি চিঠির। একটা পরামর্শে প্রয়োজন হয়ে পড়েছিল ঋতব্রতের। শুধু নিজে থেকে প্রসঙ্গটা তুলতে কেমন সংকোচ হচ্ছিল তার। বালিশটা জুত করে টেনে নিল বুকের তলায়। বাইরে অন্ধকার হয়ে আসছে। কমলা দাঁড়িয়েছিল একটু দূরে। ঋতব্রত বললে সব কথা খুলে। মেজদা পিড়াপিড়ি করছেন, বৌদিও কথার তোড়ে রেখা মিত্তিরের সঙ্গে পূর্বরাগের কথাও অকপটে বলে ফেলল। অনেক দিনের নিরুদ্ধ বাণী উজাড় করে দিল নীরব শ্রোতাটির সামনে। চুপ করে কমলা বসে বসে শুনল। দীর্ঘ কাহিনী শেষ করে ঋতব্রত বললে, এখন বলো তো কমলা, কি করা যায়? দাঁড়ান দাঁড়ান, একটা আলো জ্বেলে আনি। উঠে যায় কমলা। অপেক্ষা করে ঋতব্রত। খানিক পরে আলো রেখে যায় রতন। রান্নাঘর থেকে ওঠে ঠুনঠান আওয়াজ। কমলা বোধহয় রান্না শুরু করে দিয়েছে। একটু অপেক্ষা করে আবার লিখতে শুরু করে ঋতব্রত। কবিতাটা লিখছিল সে কমলাকে উদ্দেশ্য করেই। পরদিন কমলার সঙ্গে দেখা হতেই ঋতব্রত ভাবছিল অসমাপ্ত প্রসঙ্গটার সমাপ্তি করা দরকার। ডাকতে গেল তাকে। দরকার হলো না, কমলা নিজেই এলো ঘরে। ছুঁড়ে দিলে একটা সেভিংস ব্যাংকের খাতা। এটা কি হচ্ছে? কোনটা? ও, তুমি দেখে ফেলেছ দেখছি। হাসে ঋতব্রত, তুলে নেয় খাতাখানা। কমলা টাকা নিতে অস্বীকার করার পরদিন ওর নামে পোস্ট অফিসে একটা মাইনর খাতা খোলে। 3 মাসে 30 টাকা জমা পড়েছিল সেটাতে। আপনি কেন আমাকে না জানিয়ে খাতা খুললেন? অন্যায় করেছি? নিশ্চয়ই। এভাবে অপমান করার কি অধিকার আছে আপনার? মান অপমানের বোধটা খুব তীক্ষ্ণ হয়েছে দেখছি। হেসেই বললে কথাটা। হঠাৎ চটে উঠল কমলা। বললে, আমি গরিব হতে পারি, কিন্তু তাই বলে মান অপমান বোধ থাকবে না, এটাই বা আপনি আশা করেন কি করে স্যার? স্যার কথাটায় এবং কণ্ঠস্বরে বোঝা যায় কমলা ভীষণ চটেছে। এর মধ্যে অন্যায়টা কোথায় ঋতব্রত ভেবে পায় না। বলে, কি পাগলামি করছো? মান অপমানের কথা কোথায় উঠছে? উঠছে উঠছে উঠছে। আপনাকে তো আমি বলেছি টাকা আমি নেব না। তা সত্ত্বেও। এই টাকা তো তোমাকে এখনো দিইনি আমি কমলা, অত চড়ছো কেন? তারপর রসিকতা করে জিনিসটা সরল করবার উদ্দেশ্যে বললে, তোমার বিয়ের সময় তো একটা যৌতুক দিতে হবে, তাই টাকাটা জমাচ্ছি। আস্তে আস্তে না জমালে আমিই বা কী করে পারবো বলো? হাত বাড়িয়ে খাতাখানা টেনে নেয় কমলা। তারপর হঠাৎ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে সেখানা। ঋতব্রত তাড়াতাড়ি এসে চেপে ধরলে ওর হাত। এক ঝটকায় হাত ছাড়িয়ে বেরিয়ে গেল কমলা। ফিরে এলো একটু পরেই। আমার মতো রিফিউজি মেয়েদের যে বিয়ে হয় না, একথা আপনিও জানেন, আমিও জানি। এই নিয়ে রসিকতা করার কোনো দরকারই নেই। স্তম্ভিত হয়ে গেল ঋতব্রত। এই কি থেকে কি হলো? আঁচলের খুঁট খুলে কখানা 10 টাকার নোট রেখে দিলে কমলা টেবিলে। চাপা দিলে একটা পেপার ওয়েটে। বললে, এটা তুলে রাখবেন।
মানে ও টাকাটাও নেবে না তুমি? বিয়ের সময় রেখা মিত্তিরকেও তো শাড়ি কিনে দিতে হবে। আস্তে আস্তে না জমালে পারবেন কেন আপনি? কমলা, কমলা শোনো শোনো, কমলা শোনো, লক্ষ্মীটি শোনো। উঠে আসে ঋতব্রত। না না না, ও আমি কিছুতেই নেব না, কিছুতেই না। দু চোখে আঁচল চাপা দিয়ে ছুটে বেরিয়ে যায় কমলা। ঋতব্রতর কাছে সমস্ত আচরণটাই রহস্যময় হয়ে রইল। দিন কেটে যায়। কমলা যন্ত্রচালিতের মতো কাজ করে চলে। কাজ করে রতন, কাজ করে ঋতব্রত। ওর সামনেই আসে না কমলা। আসার উপায়ও নেই হয়তো, ভাবে ঋতব্রত। ব্লাউজটা আরও ছিঁড়ে গেছে হয়তো। অস্বস্তিতে ছটফট করে ঋতব্রত। এ তো ভারী বিপদে পড়া গেল। কখনো যদি কমলার সাক্ষাৎ পাওয়া যায়, তখন দেখা যায় তার মুখখানা কালবৈশাখীর আকাশের মতো। কথাবার্তা প্রায় বন্ধই। সন্ধির কোনো সূত্র খুঁজে পেল না বেচারি। হতাশ হয়ে পড়ে ঋতব্রত। সমস্যা সমস্যাই রয়ে গেল। তবে সমাধান যে আসন্ন তা বোঝা যায়নি। অভাবিতভাবে মূর্তিমান সমাধান এসে হাজির হলেন একদিন সকালে ল্যান্ড রোভারে চড়ে। এসেই হইচই শুরু করে দিলেন। সেটা ছিল রবিবার, কাজ ছিল না ঋতব্রতের। সঞ্জীব চৌধুরী মস্ত একটা রুই মাছে নিয়ে এসেছেন। ডাক পড়ল কমলার। মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট হবে, পেটি দিয়ে কালিয়া আর গাদা ভাজা হবে। বানাও তো দেখি জুত করে। পেয়ে গেলাম এটা হাটে, বুঝলে? শোনো সরলা, বেশ বড় জামবাটিতে করে দেবে আমাকে। চুজ ফর মিয়া ম্যাগনাম সাইজ জামবাটি, কবজি ভর যেন ডুবিয়ে খেতে পারি। হেসে ফেললে কমলা। দীর্ঘদিন পর হাসি দেখা গেল ওর মুখে। বড় বড় নৈনিতাল আলু লাগবে। ঘরে আছে? না থাকে তো ওই রসিক না কি যেন আছে পিয়নটা, ওকে বাজারে পাঠাও, ও ঠিক পারবে। আগে আমার নাম রতন। এগিয়ে আসে রতন। ঠিকই চিনেছি ভাই, রতনে রতন চেনে। মাছটা কেটে ফেলো তো বাবা। রতনকে নিয়ে কমলা চলে যায় রান্নাঘরে। চলুন আপনার গাড়ি করে আমরা ঘুরে আসি একটু। রাইট, চলো। হরদয়াল, হরদয়াল এখানে থাক, আপনাকে কয়েকটা কথা বলবো গাড়িতে। ইজ ইট? দুজনে গাড়ি নিয়ে রওনা হয়ে পড়ে স্টেশন মুখ। গাড়িতে সমস্ত কথাই ঋতব্রত খুলে বলল চৌধুরী সাহেবকে। চৌধুরী ধৈর্য ধরে সব শুনলেন। ও কেন খেপে গেল বুঝতে পারলাম না। বুঝলে না? তা বুঝবে কি করে? ওর নাম সরলা বটে, কিন্তু নামটা তোমার হওয়া উচিত ছিল। ওর নাম সরলা নয়, ওর নাম কমলা, আপনি ভুল করছেন। মোটেই ভুল করিনি, তাই তো বলছি আমি, ওর নাম সরলা না হয়ে তোমার নাম সরলা হওয়া উচিত ছিল। তুমি সরল, সিম্পল অ্যাজ এ সিম্পলটন। আপনি বুঝতে পেরেছেন কিছু? শিওর। কি বলুন তো? এখন নয়, পরে বলবো। তবে ফেরা যাক। নো, আমাকে একবার স্টেশন বাজার ঘুরে যেতে হবে। কি নৈনিতাল আলু তো? ইয়েস, বেটে তোমার ব্রহ্মতালুতে লেপে দিতে হবে। ঋতব্রত চুপ করে যায়, বোঝে চৌধুরী মর্মান্তিক চটেছেন। গাড়ি স্টেশন বাজারে দাঁড়ায়। বাজার ঘুরিয়ে ঘুরিয়ে গোটা তিনেক শাড়ি কিনলেন চৌধুরী। দুখানা তাঁতের, একটা সিল্কের। সায়া কিনলেন ছিটের কাপড়ের। একটা মাথার তেল, বড় চিরুনি একখানা, ট্যালকাম পাউডার 1 কৌটো, মাথার কাটা, ফিতে, সেন্ট 1 শিশি, চটি 1 জোড়া, ব্লাউজ। ঋতব্রত একটা কথাও বলেনি এতক্ষণ। এবার ভয়ে ভয়ে বললে, মাপ না জেনে ব্লাউজ কেনা যাবে? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন শুধু চৌধুরী, কিছু বললেন না। বেছে বেছে খান 4-5 ব্লাউজ কিনলেন তিনি। ঋতব্রত আবার বললে, বলছিলাম কি, মাপটা না জেনে? আমি যদি ইউনিভার্সিটির ইনচার্জ হতাম তাহলে তোমার ডিগ্রি কেড়ে নিতাম। কেন? আমার ডিগ্রির কি অপরাধ হলো? একটা মেয়ের সঙ্গে 3 মাস বাস করেও যে তার গায়ের মাপ এস্টিমেট করতে পারে না, সে ইঞ্জিনিয়ার?
আবার চুপ করে যায় ঋতব্রত। এক গাড়ি বাজার করে ফিরলেন চৌধুরী। কমলাকে ডেকে বললেন, এই চশমখোরটা তো তোমাকে পাগলি সাজিয়ে রেখেছে। তা ওর সংসারে তুমি যা করো আমি দেখতে আসি না, কিন্তু ছেঁড়া কাপড় পরে ভাত বেড়ে দিলে আমি কিন্তু ভাই তোমার হাতে খাবই না। এর জন্যে এক পয়সাও খরচ হয়নি ওই কিপ্টেটার। অল কামস ফ্রম ইউর সানস পকেট। কমলা হাসি মুখে সব উপহার গ্রহণ করল। না না, শুধু হাত বাড়িয়ে নিলেই চলবে না, ওগুলো আমার সামনে পড়ে আসতে হবে। আই লাইক টু সি হাউ দিস সুটস ইউ। আবার কবে আসি না আসি। তবে তো কিছুতেই পড়ব না আজ। এটুকু দেখবার জন্যই আপনাকে আর একদিন আসতে হবে ফের। মায়ের খোঁজই তো নেন না একেবারে। না না না, সে হবে না। তুমি স্নান সেরে আমার দেওয়া কাপড় জামা পরে না এলে তোমার হাতে আমি খাবই না। তাহলে কথা দিন আসছি রবিবারে আবার আসছেন। নেক্সট সানডে? ইম্পসিবল। আসছি রবিবারে আমি থাকবো পাটনায়, তার পরের বুধবারে আসবো। আচ্ছা, তাহলেই চলবে। খুশি হয়ে কমলা রান্নাঘরে ফিরে যায়। দুপুরে টেবিলের উপর খবরের কাগজ পেতে খেতে দেওয়া হলো ওদের দুজনকে। দুজনে টেবিলে গিয়ে বসলেন। দু হাতে দুখানি থালা নিয়ে এলো কমলা। ঋতব্রত মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকে। সবুজ রঙের ডুরে শাড়িটা জড়িয়ে উঠেছে কমলার তনুদেহ। সদ্য স্নান করে ভিজিয়ে চুল খুলে দিয়েছে পিঠের উপর। পাউডারের প্রলেপ লেগে রয়েছে রজনীগন্ধার ডাঁটার মতো গ্রীবার পার্শ্বে। কপালের মাঝখানে একটি বড় সিঁদুরের টিপ দিয়েছে। প্রসাধনের একটা স্নিগ্ধ মৃদু সৌরভ ছড়িয়ে পড়ল ঘরে। ওদের মুগ্ধ দৃষ্টির সামনে চোখ নিচু করল কমলা। মুখে ফুটে উঠল অনভ্যস্ত লজ্জার সলজ্জ হাসি। টোল পড়ল গালে। ঋতব্রতের কবিমন বললে, গালের ওই টোলটি হলো 16 কলার ষোড়শ কলা। এই না হলে আমার মা? দেখ দেখ হতভাগা, এই মাকে আমার কি করে রেখেছিলি তুই। দ্রুত পায়ে কমলা চলে যায় ঘর ছেড়ে, প্রায় ছুটেই। ঋতব্রত খেতে খেতে অন্যমনস্ক হয়ে পড়ে। মনে পড়ে তার কবিতা অসমাপ্ত পড়ে আছে, আজ রাত্রেই ওটা শেষ করতে হবে। আহারান্তে ঋতব্রতের খাটে চিত হয়ে পড়লেন চৌধুরী সাহেব। ডেকে পাঠালেন কমলাকে। কমলা এসে বসল। চৌধুরী গল্প শুরু করলেন, তার ছেলেবেলাকার গল্প, প্রথম বিলেত যাত্রার কাহিনী। গল্প গুজবে বিকেল গড়িয়ে আসে। বিকেলে চৌধুরী ঝোঁক ধরলেন বেড়াতে যেতে হবে। ভাদ্র মাস হলেও আকাশটা পরিষ্কার ছিল। গাড়িতে স্টোভ তোলা হলো, চায়ের সরঞ্জামও তোলা হলো। পাকা রাস্তা ধরে অনেক দূর গিয়ে থামলেন তিনি। একটা বড় রেন্ট্রি গাছের তলায় স্টোভ জেলে চা খাওয়া হলো। সন্ধ্যা নাগাদ ফিরে এলেন সবাই। এবার বিদায় চাইলেন চৌধুরী। কমলা বললে, এই বুধবারের পরের বুধবার আসছেন তো? শিওর, এখানকার কাজ আমার শেষ হয়ে এলো, এবার পাটনায় যেতে হবে আমাকে। তোমার রান্না খেয়ে এত লোভ হয়েছে যে ভাবছি তোমাকে পাটনায় নিয়ে গেলে কেমন হয়। আর এখানে? প্রশ্ন করে কমলা। এখানে কি ব্যবস্থা হবে তাতে আমাদের কি দরকার ভাই? রসিকের রান্না পছন্দ না হলে একটা বিয়ে করলেই পারে ও। বউ যখন ইচ্ছা জোগাড় হয়ে যাবে ইঞ্জিনিয়ার সাহেবের, বুঝেছ? কিন্তু মা তো আমি পথে ঘাটে পাবো না। ঋতব্রত বারে সে হবে না এই জাতীয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কমলা বললে, সত্যি আমাকে নিয়ে যাবেন? পাটনা আমি কখনো যাইনি, ভারী ইচ্ছে করে দেখতে। ক্যাম্পে আর ভালো লাগে না। ঋতব্রত সামলে নিলে নিজেকে। সত্যিই নিয়ে যেতাম, তুমি রাজি থাকলে। আমি রাজি। বেশ, তবে বুধবারে তৈরি থেকো। গতবারের মতো দ্যাট সেটেল বাবাই বললেন না তিনি এবার। চির উৎসাহী চৌধুরী সাহেবও যেন ঠিক উল্লসিত হতে পারলেন না ব্যবস্থায়। চৌধুরী সাহেবকে এগিয়ে দিতে এলো ঋতব্রত। বাড়ি থেকে বার হয়ে জিজ্ঞেস করলে, আপনি কি সত্যিই কমলাকে নিয়ে যাবেন নাকি এখান থেকে? ইয়েস। এমন গম্ভীরভাবে কথাটা বললেন তিনি যেন প্রিভি কাউন্সিলের রায়। এরপর আর কোনো কথা ঋতব্রত খুঁজে পেল না। চৌধুরী গিয়ে বসলেন ল্যান্ড রোভারে।
হঠাৎ ঋতব্রত প্রশ্ন করলেন, ও আমার উপর রাগ করে কেন আছে বললেন না তো? ইউ নিড নট নো, আমি তো নিয়েই যাচ্ছি ওকে। ঋতব্রতর কেমন যেন খটকা লাগে। হরদয়াল ইঞ্জিনে স্টার্ট দিয়েছে তখন। কি ব্যাপার বলুন তো? ডোন্ট ইউ ফলো স্টিল? অবাক হয়ে চেয়ে থাকে ঋতব্রত। কি একটা গোপন রহস্যের উপর থেকে জবনিকা যেন আসতে থাকে সরে। মনে পড়ে অনেক দিনের অনেক সামান্যতম ঘটনা, অতি তুচ্ছ অথচ অতি অমূল্য। ফার্স্ট গিয়ার টেনেছে হরদয়াল। ঘর ঘুরে আওয়াজে ইঞ্জিনটা কি বলতে চায়, অথচ বলতে পারে না। হঠাৎ মুখটা বাড়িয়ে চৌধুরী সাহেব বলেন, ইউ আর এ রিয়েল সিম্পলটন, আ ফুল। ঋতব্রতের মাথাটা টেনে এনে কানে কানে বললেন, ওর মনে আবার নতুন করে আঘাত দিও না, সাবধানে কাটিয়ে দিও কটা দিন। অবাক বিস্ময় বিহ্বল দৃষ্টি মেলে তাকায় ঋতব্রত। এ কথার মানে কি? শি লাভস ইউ ইডিয়েট, শি লাভস ইউ। এক রাশ ধোঁয়া ছেড়ে রওনা হয়ে গেল ল্যান্ড রোভার। সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে ঋতব্রতের। সতর্ক হয়ে গেছে ঋতব্রত। কমলা তাকে ভালোবাসে, আশ্রয় দেবার অছিলায় নিয়ে এসে সে তার সর্বনাশী করেছে শুধু। তাই চৌধুরী সাহেব ওকে নিয়ে যেতে চান দূরে, ঋতব্রতের করাল গ্রাস থেকে মুক্ত করে। সেখানে গিয়ে কমলা ভুলতে চেষ্টা করবে ওকে। উচ্চপদস্থ রাজকর্মচারী ইঞ্জিনিয়ার বধূ হবার স্বপ্ন তার মতো মেয়ের পক্ষে অন্যায়, পাপ। সে উচ্চাসা কেন সে করে? জেনে শুনেও যদি তুমি আগুনে হাত দাও, তবে আগুন তো তোমাকে ক্ষমা করবে না। অথচ এই কমলার উপর কবিতা লিখেছে সে। ছি, যাকে বিয়ে করে বধূ হবার যোগ্যতা দিতে পারে না, তাকে নিয়ে কাব্য করার শখ কেন? নিজের উপরে রাগ ধরে তার, কিন্তু তারই বা দোষ কোথায়? সে তো ইচ্ছে করে কমলার সর্বনাশ করেনি। সে তো জ্ঞাতসারে কোনো প্রশ্রয়ও দেয়নি কমলাকে। কমলার সঙ্গে তার বিয়ে হওয়া যে একান্ত অসম্ভব, এ কথা তারা দুজনেই জানে। তবে কেন এমন হয়? মনে পড়ে কমলার মাকে কথা দিয়েছিল ভার নেবে। ভার তো সে এখনও নিতে রাজি, তবে দায়িত্ব নেওয়া মানে তো নিজে বিয়ে করা নয়। সে অর্থে প্রতিশ্রুতি তো দেয়নি ঋতব্রত। না, কখনোই না। মৃত্যুপথযাত্রিনী তো নিশ্চয়ই সে আশাও করেননি। আচ্ছা, কমলার বিয়ের খরচ বাবদ যদি কিছু দেয় সে চৌধুরী সাহেবকে? আবার হাসি আসে মনে মনে। টাকা দেবে চৌধুরী সাহেবকে? ওর আউটস্টেশন অ্যালাউন্সটাই হয়তো ঋতব্রতের মাহিনার চেয়ে বেশি। যাক, কমলা তো জলে পড়ছে না। যাক, সে চলেই যাক। আবার তখনই খচখচ করে মনের মধ্যে। কমলাবিহীন ক্যাম্পের জীবনটার কথা ভাবাই যায় না আজ। মনে মনে ভাবল, ধরা যাক কমলা চলে গেছে, কমলা নেই, ও একা আছে এই বাড়িটায় রতনকে নিয়ে, যেমন সে এতদিন ছিল। কিন্তু আজ যেন সে কথা ভাবাই যায় না। কেন যায় না? সুটকেসের তলা থেকে কমলার উপর লেখা অসমাপ্ত কবিতাটা বার করে আবার পড়ে একবার। এ কি লিখেছে সে? এ কবিতা তো শুধুমাত্র সৌন্দর্যের উপাসনা নয়, এর প্রতি ছত্রে ছত্রে সে যে ধরা পড়ে গেছে। কবিতাটা তারস্বরে বলছে, তুমিও ওকে ভালোবেসে ফেলেছ ঋতব্রত, তুমিও ওকে ভুলতে পারবে না। ছি, এসব কি ভাবছে সে? কমলা কে? একটা সাধারণ রিফিউজি মেয়ে। 7 ঘাটে জল খেয়ে এসে ঠেকেছে ক্যাম্পে। সে নিজে সম্ভ্রান্ত ঘরের ছেলে। ক্যাম্প থেকে একটা উদ্বাস্তু ঘরের মেয়ে নিয়ে এসে কোন লজ্জায় গিয়ে দাঁড়াবে বাড়িতে? বসবাড়ির ছোট বউ এনেছে বলে? কি আশ্চর্য! বিয়ে করার কথা কোথায় উঠছে? মানে এই কটা দিন কাটিয়ে দিলেই হলো। এড়িয়ে চলতে লাগলো সে কমলাকে, কমলাও এড়িয়ে চলে তাকে। দুজনের কেউই ধরা দিল না অপরের কাছে, অথচ দুজনেই বুঝলে তারা ধরা পড়ে গেছে একে অপরের কাছে। শুয়ে শুয়ে ভাবছিল ঋতব্রত এইসব কথাই। 10 দিনের মেয়াদ ওদের। একে একে দিনগুলি কেটে যাচ্ছে। প্রতিদিনই একটু একটু করে এগিয়ে আসছে বিচ্ছেদের মুহূর্ত। ঋতব্রত ভাবছে তার ক্যাম্প জীবনের অভিজ্ঞতার কথাই।
মনে পড়ল তার প্রথম আসা দিনটার কথা। ইয়াসিন তাকে নিয়ে এলো জিপে করে। ইয়াসিন লোকটা শেষ পর্যন্ত কী হলো কে জানে। ও বেচারিও উদ্বাস্ত। ও পড়ে আছে এপারে, পরিবার পড়ে আছে ওপারে। ইয়াসিনের কথায় একটা সম্ভাবনার কথা হঠাৎ মনে পড়ল তার। বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসল ঋতব্রত। উফ, কি বোকা সে! এই সোজা কথাটা বুঝতে পারেনি এতদিন। তাড়াতাড়ি টেবিল থেকে ডরম্যান লংয়ের মোটা বইখানা নিয়ে কি দেখল। স্লাইড রুলটা টেনে নিয়ে বার কয়েক এপাশ ওপাশ টানাটানি করে কি হিসেব করলো যেন। উফ, একটা আইটেমেই অন্তত 5,000 টাকা লাভ করবে রামশরণ। উত্তেজনায় পায়চারি করতে শুরু করলো সে। 1 বান্ডিল টিন ওজন করলে হয়, কিন্তু তাহলেই তো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। না, সমস্ত ব্যাপারটা জানিয়ে একটা কনফিডেন্সিয়াল চিঠি সে দেবে দত্ত সাহেবকে, আর চিফকেও কপি দেবে। কিন্তু ব্যাপারটা নিজে না দেখে লেখাটা উচিত হবে কি? তার থেকে প্রথমে মুখে বলাই ভালো। উঠে তাড়াতাড়ি সুটকেসটা গুছাতে বসল। রতন এসে জিজ্ঞাসা করলো কোথাও যাবে কি না। বললে কলকাতা যাব। কমলা এসে দাঁড়ায়, এগিয়ে দেয় তোয়ালে, টুথব্রাশ, পেস্ট, সেভিং সেট, জামা কাপড়। একবারও জিজ্ঞেস করলে না কেন যাচ্ছে, কবে ফিরবে। রওনা হয়ে পড়ল ঋতব্রত। ও বেরিয়ে যাবার খানিক পরেই এক ভদ্রলোক এসে খোঁজ করলেন ঋতব্রত বাসুর। রতন তাকে বললে, সাহেব তো কলকাতা গেছি না আজ। ও, কলকাতা গেছি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভদ্রলোক ফিরে যাবার জন্য ঘুরলেন। ঘরের ভিতর থেকে দেখতে পেয়েছিল কমলা। ভদ্রলোকের চেহারার সঙ্গে আশ্চর্য সাদৃশ্য আছে ঋতব্রতর। তার সন্দেহ হলো। রতনকে দিয়ে পরিচয় জিজ্ঞাসা করালো। কে আমি? আমি ঋতব্রতের মেজদা, কলকাতা থেকে আসছি। ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো কমলা। পায়ে হাত দিয়ে প্রণাম করলে। মেজদার ভ্রুকুঞ্চিত হলো। বললে, আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার ভাইয়ের বাড়িতে রান্নার কাজ করি। আমার নাম কমলা, আমাকে তুমিই বলবেন। ও আচ্ছা, ঋতু কি আজই কলকাতা গেছে? হ্যাঁ, ঘন্টা 2 হলো। কবে ফিরবে? তা তো বলে যাননি। আচ্ছা ঠিক আছে। মেজদা উঠে পড়েন। সে কি, আপনি বসুন, এখন তো ট্রেন নেই, দুপুরের ট্রেন, একেবারে খেয়ে দিয়ে তবেই যাবেন। না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আগে যাব। কমলাকে আর কোনো কথা বলবার অবকাশ না দিয়েই সুটকেসটা হাতে নিয়ে রওনা হলেন তিনি। রতন সুটকেসটা নিতে যাচ্ছিল। বিরক্তভাবে বাধা দিলেন ভদ্রলোক। মনটা খারাপ হয়ে গেল কমলার। হয়তো ভদ্রলোকের সত্যিই তাড়া ছিল। তাছাড়া ঋতব্রত নেই, সুতরাং এখানে থাকার কোনো মানে হয়তো খুঁজে পাননি তিনি। আশ্চর্য, এই দিনে দুপুরে ডাকে এলো ঋতব্রতের নামে একটা ভারী প্যাকেট, রেজিস্ট্রি ডাকে। চিঠিখানা কোথা থেকে আসছে বুঝতে এক বিন্দু দেরি হলো না কমলার। মুক্তোর মতো গোটা গোটা অক্ষরে লেখা ঋতব্রতের নাম। খামের পিছনে প্রেরকের নাম ঠিকানাও রয়েছে। সই করে খামখানা নেবার পর থেকে সারা দিনই নাড়াচাড়া করেছে সেখানা। মুখটা আঠা দিয়ে আটকানো, কিন্তু সিল করা নয়। খুলে পড়া যায় অবশ্য চেষ্টা করলে, বুঝতেও পারবে না ঋতব্রত। কিন্তু ছি, পরের চিঠি। আবার ভাবলে চলেই তো যাচ্ছে সে ঋতব্রতকে ছেড়ে আজীবনের মতো। জেনে গেলে ক্ষতি কি তার প্রিয়তম মানুষটির ভাগ্যে কী হলো শেষ পর্যন্ত। খামখেয়ালি আপন ভোলা এই মানুষটিকে সে হয়তো জীবনে ভুলতে পারবে না, কিন্তু ও লোকটার জীবনে তো সে কিছু নয়। ওই তো তার প্রিয়জনের ডাক এসেছে। দুর্নিবার কৌতূহলের বেগ দমন করা অসম্ভব হয়ে পড়ল কমলার। তাছাড়া চিঠি এত ভারী প্যাকেটে আসবে কেন? কি আছে এর ভিতরে? কত পাতা লিখেছি রেখা মিত্তির? না, প্রেমপত্র লুকিয়ে পড়ায় পাপ নেই, মনকে সে বোঝালো। এটা শুধুই কৌতূহল, নিছকই কৌতূহল। সাবধানে খামটা খুলে ফেলতেই ভিতর থেকে বেরিয়ে পড়ল এক গাদা পুরনো চিঠি। সব ঋতব্রতের লেখা।
ওর মাঝে একখানি ছোট চিঠি রয়েছে মুক্তোর মতো ঝকঝকে হস্তাক্ষরে। এক নিঃশ্বাসে পড়ে গেল কমলা। কয়েক লাইন পড়তেই কমলার নিঃশ্বাস ঘন ঘন পড়তে লাগলো। থরথর করে কাঁপতে লাগলো হাতখানা। অন্ধকার হয়ে এলো চারিদিক। মুক্তোর মতো অক্ষরগুলো ইতস্তত নড়ে বেড়াতে লাগলো। চিঠিখানা বন্ধ করে অনেকক্ষণ বসে রইল সে। রতনের পদশব্দে চৈতন্য ফিরে এলো তার। বাজারের পয়সা নিতে এসেছে। আঁচল খুলে পয়সা দিল কমলা। রতন জিজ্ঞাসা করে, কি কি আনব? যা হয়। রতনও হয়তো আন্দাজ করেছে কিছু। হঠাৎ সাহেব চলে গেলেন কলকাতায়, দিদিমণি বসে আছেন মাথায় হাত দিয়ে। সে বিনা বাক্য ব্যয় পয়সা নিয়ে চলে গেল। আস্তে আস্তে ওঠে কমলা। আঠার শিশিটা নিয়ে বন্ধ করলে ফের খামখানা। রেখে দিল ঋতব্রতের ডাকের অন্যান্য চিঠিপত্রের সঙ্গে টেবিলে। ঋতব্রত ফিরে এলো। রতন তাকে জানালো ডাকে চিঠি এসেছে। বললে মেজদা এসে ফিরে গেছেন। সেসব কথা খেয়ালই হলো না ঋতব্রতের। সে তখন অন্য নেশায় মেতে আছে। একটা গেজ টেস্টার নিয়ে এসেছে সে কলকাতা থেকে। তখনই সে বেরিয়ে পড়ল আবার। রামশরণেই তার কর্মচারীকে বলে গুদামটা খোলালে। মেপে মেপে দেখল অনেকগুলো টিন, সমস্ত 26 গেজের। তার আশঙ্কা অমূলক নয়, ঠিকই ধরেছে সে। ওখান থেকে সে নিজেই গেল পোস্ট অফিসে। দুখানা টেলিগ্রাম করলো, একখানা দত্ত সাহেবকে, অপরখানা চিফ ইঞ্জিনিয়ারকে। দুজনকেই বলে এসেছিল তার সন্দেহের কথা, ইয়াসিনের কথা। পূর্ব সংকেত মতো সে শুধু লিখলে টেলিগ্রাম, অনুমান সত্য, অ্যাজামশনস কারেক্ট। ব্যাস, এবার ফাঁদে পড়েছে রামশরণ। মনে পড়ল ওয়ার্ক সরকারকে দিয়ে রামশরণ বলে পাঠিয়েছিল, বলবেন আপনার সাহেবকে নাফাহামি জরুর করবে, সুই না চললে তো কি হইল, হাতি আমি জরুর চালিয়ে লিবে। হাতি এবার কাদায় পড়েছেন। ইয়াসিন, এ শুভ মুহূর্তে তুমি কোথায়? এসো, দেখে যাও তোমার সযত্ন রোপিত বিষবৃক্ষে কি ফল ধরেছে। পরদিনই টেলিগ্রামে জবাব এলো চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে, তোমার তার পেলাম, এক্সিকিউটিভ মফস্বলে, নিজেই পরিদর্শনে আসছি কাল বেলা 3টেয়। টেলিগ্রাম এলো পরিদর্শনের দিনই সকালে। নিজে হাতে দুখানা চিঠিতে খবরটা জানিয়ে তৎক্ষণাৎ পিয়ন বইতে লিখে রতনকে দিয়ে পাঠিয়ে দিল ক্যাম্প অফিস আর ঠিকাদারকে। রামশরণ কাল রাত্রে এসেছে, খবর পাওয়া গেছে। একটু পরেই রামশরণ এলো ওর অফিসে। তখনও 10টা বাজেনি, আর কেউ আসেনি অফিসে। দীর্ঘ 3-4 মাস পরে আজ রামশরণের পদধূলি পড়ল অফিস ঘরে। সেই অপমানিত হয়ে ফিরে যাবার পর আর আসেনি। ঋতব্রত তাকে বসতে বলল। সিংজি বিনীত নমস্কার করে আসন গ্রহণ করল। সেই কখন আসবেন স্যার? সে তো চিঠিতে লিখেছি বেলা 3টের সময় আসবেন। আর কন কন আসছেন স্যার? তা জানি না, তিনি জানাননি। আপনি কখন চিঠি পাইলেন? আমি তো কাল ভোর দিন অফিসে ছিলাম, কিচ্ছু শুনলাম না তো। এইমাত্র টেলিগ্রাম এসেছে। ও, তবে কি ইন্তজাম করতে হবে বলেন? কিছুই না, যেমন কাজ হচ্ছে হবে। না, আমি বলছিলাম কি, শুধু টি হবে না টি ডিনার 2 হবে? কখন লৌটে যাবেন লিখেন নাই? না, তাছাড়া তারা তো চা খাবার খেতে তো আসছেন না, সেসব কিছুই করতে হবে না আপনাকে। হয়তো উনি কিছুই খাবেন না। হবে স্যার, হবে, জরুর করতে হবে। খাবেন উনি, আমি এত কষ্ট করে বানাবো আর উনি খাবেন নাই? আপনি ভি আমার ওখানে খাবেন? না না, মাফ করবেন, ওদের জন্য কিছু করবেন কিনা তা আমি কিছু বলবো না, তবে আমি ওখানে খাবো না। স্যার, যা হইয়ে গেল ও তো হইয়েই গেল। আপনি আমার উপর গোঁসা করেন, মারুন হামাকে 2 ঘা,
लेकिन बहर वाला बड़ो साहेब के पास केनो हमरा ঘোরের ঝগড়া জানাবো? ঝগড়া? ঝগড়া কিসের? আপনার সঙ্গে আমার তো কোনো ঝগড়া নেই। আপনি আমাকে শত্রু ভাবতে পারেন, আমি আপনাকে শত্রু ভাবি না। কি বলেন আপনি স্যার? রাম রাম। হঠাৎ 2 প্যাকেট ক্যাপসেন সিগারেট নিয়ে এসে রতন রেখে যায় টেবিলের উপর। ঋতব্রত কিনতে দিয়েছিল। একটা প্যাকেট খুলে ঋতব্রত নিজে নেয় একটা, সিংজিকে অফার করে একটা। সিংজি গ্রহণ করে, ভাব জমাবার গরজ আছে তার। দুজনেই দুটো ধরালো। অপর প্যাকেটটা সিংজির দিকে এগিয়ে দিয়ে ঋতব্রত বললে, এটা আপনার সিংজি, নিন ধরুন। আমার? কাইসে? বিস্মিত সিংজি প্রসারিত করে প্যাকেটটা দিয়ে ঋতব্রত বলে, এর আগে আপনি শেষ যেদিন এ ঘরে এসেছিলেন সেদিন আপনি 1 প্যাকেট সিগারেট কিনতে দিয়েছিলেন রতনকে, মনে আছে? রতন প্যাকেটটা যখন নিয়ে আসে তখন আপনি চলে গেছিলেন। সে সময় রাগের মাথায় প্যাকেটটা আমি ফেলে দিই। ওটা অন্যায় হয়েছিল আমার। পয়সা সেবার আপনিই দিয়েছিলেন। ঘৃণার আবেগে সেটা ফেলে দেওয়া উচিত হয়নি আমার, তাই আজই শোধ দিলাম। আচ্ছা, রাম রাম। উঠে দাঁড়িয়ে হাত জোড় করে সে, অর্থাৎ ভদ্র ভাষায় এখন তুমি যেতে পারো। রামশরণ ওঠে, কোনো কথা না বলে ধীরে ধীরে বেরিয়ে যায়। ঘরের বাইরে পা দিয়েই ফেলে দিলে ছুঁড়ে সিগারেটের প্যাকেট আর জ্বলন্ত সিগারেটটা। স্পষ্টই দেখা গেল ঘর থেকে। হাসলে ঋতব্রত। আচ্ছা, দেখা যাবে ও বেলায় এ তেজ কোথায় থাকে। ব্যাস, এখন আর হাতে কোনো কাজ নেই। হ্যাঁ, ডাকের চিঠিগুলো দেখতে হবে। এ কি, রেখা মিত্রের চিঠি এসে পড়ে আছে। ক্ষিপ্র হাতে খামখানা খুলে পড়তে শুরু করে। ক্রমে তার মুখেও ফুটে উঠল কুঞ্চন রেখা। প্রথম পাঠিকার বেলায় যা হয়েছিল। হাতখানা তারও হয়ে উঠল কম্পমান, মুখখানি রক্ত লেশ শূন্য। ঋতব্রত জানতেও পারে না তার মুখে প্রতিটি রেখার পরিবর্তন পর্যবেক্ষণ করছিল একজন দর্শক আড়ালে। খামখানা বন্ধ করে সুটকেসে তুলে রাখে। অস্থিরভাবে পায়চারি করতে শুরু করে ঘরময়। এসে বসে আবার টেবিলে। না, ও কথা আর সে ভাববে না। এবার অফিসের ডাক দেখতে হবে। একে একে খামগুলি খুলে যায়। কোয়ার্টারলি ইন্স্যুরেন্সে প্রিমিয়ামে তাগাদা এসেছে, অফিসিয়াল চিঠি, মামুলি করেসপন্ডেন্স। একখানা আবার পার্সোনাল, মেজদার হাতের লেখা বোধ হয়। ঋতব্রত খাম খুলে চিঠিখানা বার করে। আধখানা পড়তে পড়তে ঋতব্রত উঠে পড়ে। এ কি, কেই সর্বনাশ করেছে তার? একই অভিযোগ আসছে 2 জায়গা থেকে। তার ক্যাম্পি জীবনের এত খুঁটিনাটি খবর কে পৌঁছে দিচ্ছে কলকাতায়? তাই সেবার মেজদা মুখ ভার করেছিলেন, গম্ভীর হয়েছিলেন বৌদি। কথার মাঝে বৌদি একবার জিজ্ঞাসাও করেছিলেন, ওখানে যে মেয়েটি তোমায় রান্না করে দেয় তার নাম কি গো ঠাকুরপো? পদচারণা শুরু করে ঋতব্রত উত্তেজিত হয়ে। এই জন্যেই মেজদা হয়তো নিজে চোখে দেখতে এসেছিলেন ব্যাপারখানা কি। কিন্তু তিনি কি দেখে গেলেন যার জন্যে বিশ্বাস করলেন এমন ঘৃণিত অভিযোগ? কমলা যুবতী, কমলা সুন্দরী, মানা গেল সে কথা, কিন্তু এই কি যথেষ্ট প্রমাণ? ঋতব্রত যে কি ধাতুতে তৈরি তা অন্তত তাদের জানা থাকা উচিত। রাগে অভিমানে কান্না আসতে চায় ঋতব্রতর। ছি ছি, কী করে বিশ্বাস করেন এ কথা মেজদারা? রেখা মিত্তির বিশ্বাস করতে পারে, সেটা স্বাভাবিক, তার যথেষ্ট কারণও আছে। রেখা মিত্তির একটা ছুতোই খুঁজছিল এতদিন। কিন্তু মেজদা, মেজ বৌদি, তারা কেমন করে স্থির সিদ্ধান্ত হলেন? কিন্তু এক হিসাবে তো মিথ্যে কথা লেখেননি তিনি। আমার ভাই যে একটি রিফিউজি ক্যাম্পের অনুরা যুবতী মেয়ের জীবন লইয়া এভাবে ছিনিমিনি খেলতে পারে, এই দৃশ্য চোখে দেখার পর সত্যি কি সে ছিনিমিনি খেলেনি কমলার জীবন নিয়ে? সত্যি কি তার জীবন বিষময় করে তোলেনি? সত্যি কি সে মনে মনে, না হলে কবিতা লেখার অনুপ্রেরণা সে কোথায় পায়? প্রত্যক্ষে কমলাকে কোনো প্রেম নিবেদন না করলেও কবিতার মাধ্যমে সে তো উন্মুক্ত করে দিয়েছে তার হৃদয়ের দ্বার। আহ,
আর যদি সঞ্জীব চৌধুরী থাকতেন। উঠে পড়ে ঋতব্রত। অফিসিয়াল ডাক আর দেখা হয় না। হঠাৎ মুখোমুখি হয়ে যায় কমলার সঙ্গে। কমলা? কমলা কি হয়ে গেছে? তপশ্চারিণী অপর্ণার মতোই গোপন সাধনারতা শিরিনা নারী মূর্তি, বৈরাগিনী মূর্তি তার। কোথায় বের হচ্ছেন? কে? আমি? এই একটু কাজে। আপনি নিজেও কিছু খাবেন না, আমাদেরও উপোস করিয়ে রাখবেন? কেন? কেন? কাল রাত্রে কিছু খেলেন না, সকালে খাবার করেছি, না খেয়েই বেরোচ্ছেন। না না, তা কেন? নিয়ে এসো, খাবো না কেন? এক থালা লুচি আর তরকারি নিয়ে আসে কমলা। পাশের ঘরে গিয়ে ঋতব্রত আহারে বসে। ধীরে ধীরে সে সব কিছুই খেয়ে নেয়। ক্ষুধাও যে পেয়েছিল সেটা বোঝা গেল এতক্ষণে। আপনার কি হয়েছে বলুন তো? আমার? কই কিছু হয়নি তো। তবে এমন করে কলকাতায় গেলেন, এসেও স্থির হচ্ছেন না। না না কমলা, ও সে একটা অফিসিয়াল ব্যাপার। হ্যাঁ, ভালো কথা, আজ বিকেলে সিই আসছেন, তাকে কিছু চা খাবার খাওয়াতে চাই। কি করা যায় বলো তো? সিই মানে? সিই মানে চিফ ইঞ্জিনিয়ার। ও, তা কি খাওয়াতে চান বলুন? আরে সেইটাই তো পরামর্শ চাইছি। ক্রমে বৈকালিক চায়ের আয়োজনে মেতে ওঠে দুজন। রেখা মিত্তিরের চিঠি পড়ে লজ্জায়, ঘৃণায়, অপমানে কমলা প্রথমে মুহ্যমান হয়ে পড়েছিল, কিন্তু পরে যেন কেমন একটা মুক্তির আস্বাদ পেল। ফোঁড়া কেটে গেলে যেমন আরাম লাগে, সেই রকমই একটা আরাম বোধ করলে কমলা। তার বুকের ধন তাহলে এখনও কেউ কেড়ে নেয়নি। সে নিজে অবশ্য কোনো দিন গিয়ে দাঁড়াতে পারবে না ঋতব্রতের পাশে, সে কথা স্বপ্নেও ভাবে না সে। কিন্তু তবু কেমন যেন একটা আরাম পাওয়া গেল রেখার চিঠিখানায়। তাই সে সহজ হতে পারল আজ বহুদিন পরে। সহজ হওয়াটাও আবার সংক্রামক। দীর্ঘদিনের পর সে পুরনো দিনের মতো। কমলা যখন একটা প্লেটে করে মাংসের একটা পুরি নিয়ে এসে বললে, দেখুন তো চপের পুরটা ঠিক হলো কি না, তখন ঋতব্রতও সেটা অনায়াসে মুখে দিয়ে বলতে পারল, এ রাম, নুনে পুড়ে গেছে, দুবার নুন দিয়েছ নাকি? হতভম্ব হয়ে যায় কমলা। হঠাৎ হো হো করে হেসে ওঠে ঋতব্রত। ঠাট্টাটা বুঝতে পেরে কমলা হেসে ফেলে। যান, ভারী আপনি। অনেক দিন পরে প্রাণখোলা সহজ হাসি হাসল দুজনে। সুরেন সেনগুপ্ত আর জীবেনকর আজ সারাদিন বারে বারে আসছে। এটার কি হবে, ওটার কি করা যায়। ঋতব্রত ব্যবস্থা করে যায়। খান কয়েক হাতলওয়ালা চেয়ার আনতে পারলে ভালো হতো। একটা টেবিল ক্লথও নেই, কি পেতে দেবে? কিছু ভয় নেই, বিছানার একটা ধোপদুরস্ত চাদর আছে, সেটাই দু ভাঁজ করে পেতে দেবে কমলা। আপনি বরং দেখুন ফুলের একটা তোড়া বানাতে পারেন কি না। ফুলের তোড়া? ফুলের তোড়া দিয়ে কি হবে? ফুলদানিতে রাখবো, ঘরটা সুন্দর দেখাবে। ঠিক কাঁটায় কাঁটায় তিনটে এসে পৌঁছল চিফ ইঞ্জিনিয়ারের কালো বড় প্লিমাউথখানা। শুরু হলো ইন্সপেকশন। ঘুরে ঘুরে কাজ দেখলেন তিনি। কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নেই। রামশরণও উল্লসিত হয়ে উঠল। ইন্সপেকশন শেষ হলে রামশরণ বললে, এবার স্যার এদিকে একটু আসতে হবে মেহেরবানি করে। কোন দিকে? একটু চায়ের ইন্তজাম করেছিলুম স্যার। তাই নাকি? আচ্ছা, সে তো ভালো কথাই। তবে একেবারে সব সেরে এসে বসা যাবে? সব তো সারা হয়ে গেল স্যার। না না, সব সারা হয়েছে কই? আপনার স্টোর দেখব, এসডিওর অফিসও দেখব। আবার ওরা এগিয়ে গেলেন। রামশরণের ওয়ার্কশিটের সামনে একটা শামিয়ানা খাটানো। টেবিলে সাজিয়ে রেখেছে অনেক ডিশ। দূর থেকে বোঝা গেল না কী রকম ব্যবস্থা করতে পেরেছে সে মাত্র একটি বেলার মধ্যে। স্টোরে এসে পৌঁছলেন সকলে। গুদামে গাদা দেওয়া আছে অননুমোদিত মাল, শালবল্লা, মুলিবাসের দেওয়াল, দরমার ঝাঁপ। রামশরণ চিফের দৃষ্টি সেদিকে আকর্ষণ করলে। ঋতব্রত জানালো, হ্যাঁ,
প্রত্যেকটি কোনো না কোনো কারণে রিজেক্টেড হয়েছে, আন্ডার স্পেসিফিকেশন। আই সি, বললেন সি। 5 ইঞ্চি বাল্লার ভিতর 1/4 ইঞ্চি ছুটো হলে কি মাল রিজেক্ট হয়ে যাবে স্যার? শিওর। পেমেন্টের সময় 5 ইঞ্চি মাপের চেকে সইটার উপর 1/4 ইঞ্চি কালি লেপে দিলে নেবেন আপনি? আচ্ছা, ওই করোগেটেড ট্রেনগুলো কি গেজ, 24 না 26? ঋতব্রত জবাব দিল না, রামশরণও নীরব। সেনগুপ্ত বললে, 24 স্যার। 24? ইম্পসিবল। 24 বিডব্লিউজি টিন দেওয়ার কথা, তাই না? প্রশ্নটা ঋতব্রতকে সে জানালো, হ্যাঁ। তবে 26 কেজি টিন স্টক দেওয়া আছে কেন? ওগুলোও কি রিজেক্টেড হয়ে পড়ে আছে? হ্যাঁ স্যার, অকুলে কুল পায় রামশরণ। না স্যার, ও টিন আমাদের ডিপার্টমেন্টাল। ওগুলো ঠিকাদার আনেনি, আমরাই দিয়েছি। ওটা রিজেক্টেড নয়, বলে ঋতব্রত। না স্যার, প্রতিবাদ করে রামশরণ, এগুলো ভি আমার আছে। ये सब টিন 26 কেজি আছে। আমার ওয়ার্কশিট কি লিয়ে আনিয়েছি আমি। লাল হয়ে উঠেছে রামশরণের মুখখানা উত্তেজনায়। কি বলছেন যাতা? এসব সরকারি টিন নয়। তা আপনার টিন এখানে আসবে কি করে? অল্পক্ষণের মধ্যেই কথাটা ফাঁস হয়ে যায়। অনর্গল মিথ্যা বলেও একটি মাত্র সত্যকে ঢেকে রাখতে পারল না রামশরণ ঠিকাদার। তবে সরকারি টিন কোথায়? সরকারি টিন এখন স্টোরে নেই স্যার, সব চালে লাগিয়ে দিলাম। চলুন তাহলে চালের টিনই মাপবো এবার। বেরিয়ে এলেন চিফ। পাগড়িটা খুলে ফেলে রামশরণ রুমাল দিয়ে টাকটা একবার মুছে নেয়। এখানে গেস্ট টেস্টার আছে? চিফ প্রশ্ন করেন। এখানেও জিনিস কোথা পাবেন স্যার? আমার কাছে আছে, আনিয়ে দিচ্ছি, ঋতব্রত বলে। তৎক্ষণাৎ সে সাইকেলে করে লোক পাঠিয়ে দিল অফিসে। রামশরণের ইচ্ছা করছিল টেনে এক চড় মারে ঋতব্রতকে। শয়তান, কোথা থেকে আসে গেজেটেস্টের? হতবাগা ছোঁড়া কি বোঝে না এতে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছিস তুই? দুটো বিলে পেমেন্ট হয়ে গেছে, এখন যদি গলদ বের হয় তাহলে এসডিও ভি থোড়াই বাঁচবে। চালে উঠে লোকে টিন মাপল, সব 26 কেজি, অর্থাৎ যে মাল কলকাতা স্টোর থেকে দেওয়া হয়েছিল তার চেয়ে পাতলা ধরনের টিন। কাগজপত্র সব সিজ করলেন সি। এমবি, সাইট অর্ডার বুক, সাইট অ্যাকাউন্ট লেজার, অফিস কপি, হ্যান্ড রিসিটের বান্ডিল, এমনকি ওয়ার্ক সরকারের নোট বই, যাতে লেখা আছে প্রতি ট্রিপের সময়, তারিখ, মালের বিবরণ, লরির নম্বর ও ড্রাইভারের নাম। সব নিয়ে বান্ডিল বাঁধল সির অর্ডারলি পিয়ন। কন্ট্রাক্টরে গুদামে পড়ল সরকারি তালা। চট দিয়ে মুড়ে তালা সিলমোহর করা হলো। সব কাজ বন্ধ রাখবার আদেশ দিলেন সিই। অল ওয়ার্ক সাসপেন্ডেড আনটিল ফার্দার অর্ডার্স। শুধু অসমাপ্ত ঘরের চালগুলো মাস্টার রোল কুলি দিয়ে শেষ করে নেবে ঋতব্রত। চোখে অন্ধকার দেখে রামশরণ। তার 30 বছরের ঠিকাদারি জীবনে এমন ঘটনা সে কখনো হতে দেখেনি। একবার আমতা আমতা করে বললে, টিনা কেমন করে বদলে গেল হুজুর? শাট আপ স্কাউন্ডেল, চিট! থমকে ওঠেন সি। সে কথা কাঠগড়ায় দাঁড়িয়ে বললেই চলবে। গলা কাঠ হয়ে যায় রামশরণের। ওরা দল বেঁধে চলল ঋতব্রতের বাড়ির দিকে। ঋতব্রতের হাতে তখনও রয়েছে গেজেটেস্টারটা। ওটা আমার হাতে দিন স্যার, পাশ থেকে কে যেন বললে। অন্যমনস্কভাবে তার হাতে যন্ত্রটা দিতে গিয়ে ঋতব্রতের নজর হলো লোকটা আর কেউ নয়, ইয়াসিন। একগাল হেসে ইয়াসিন সেলাম করে এসডিওকে। সিই একটু এগিয়ে গেছেন তখন। ঋতব্রত ইয়াসিনের দিকে ঘুরে বললে, তুইও আয়, চা খেয়ে যাবি আমার ওখানে। ইয়াসিন মাথা নাড়ে। আমাকে চা খাওয়াতে হবে না স্যার, বরং লপসি খাওয়াবার ব্যবস্থাটা পাকা করুন ওই হারামির। আমার কেস এখনো ঝুলছে।
এবার ম্যাজিস্ট্রেটকে বলবো আমি কবুল খাচ্ছি স্যার, জেল দিন। শুধু জেলারকে বলে দেবেন স্যার ওই হারামির সঙ্গে যেন এক ঘানিতে জুতে দেয় আমাকে। কথা কটা উৎসাহের আতিশয্যে জোরে জোরেই বলে ইয়াসিন। পাশে পাশে চলেছে রামশরণ, মাথা নিচু করে চলেছে। সে এতক্ষণে বুঝেছে ষড়যন্ত্রটা কেমন করে পাকিয়েছে। ঋতব্রত ঘুরে বললে, হাতে কিন্তু গড়ল না সিংজি। সিংজি একবার এপাশে ওপাশে তাকালো, তারপর বললে, আমি তো মরলাম, লেকিন আপনি ভি থোড়াই বাঁচবেন। তড়িৎ শিখার মতো একটা চিন্তা খেলে গেল ঋতব্রতের মনে। ওরও নামে কলঙ্কটা কি রামশরণী ছড়িয়ে বেড়াচ্ছে? একমাত্র রামশরণী চেনে মেজদার বাড়ি। ধূর্ত সন্ধানী হয়তো কোনো সূত্রে জোগাড় করেছে রেখা মিত্তিরের ঠিকানাটাও। ঋতব্রতে ঘরের সামনে রতন টেবিল চেয়ার পেতে রেখেছে, খানতিনেক চেয়ার পাতা আছে, সেই একটাতে গিয়ে বসলেন। টেবিলের মাঝখানে একটা ফুলদানিতে ফুলের তোড়া। সন্ধ্যা হব হব, ঘরের মধ্যে মশা হবে, এই ভয়ে কমলা ব্যবস্থাটা বাইরেই করেছে। মন্দ নয়, গাছতলায় বসে চা খাওয়ার একটা আলাদা চার্ম আছে। সিকে খাবার টেবিলে বসতে দেখে একে একে সুরেন সেনগুপ্ত, জীবেন কর প্রভৃতি দূরে দাঁড়িয়ে জটলা পাকাতে শুরু করলো। রতন একটা প্লেটে খাবার আর চা নিয়ে ড্রাইভারকে দিয়ে আসতে গেল। গাড়ি কাঁচা রাস্তায় নামেনি কাদার মধ্যে। সি বললেন, অবশ্য তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে হবে আমাকে। তোমার হয়েছিল জেনুইন মিস্টেক, অভিজ্ঞতার অভাব। তাছাড়া তুমি নিজেই পয়েন্ট আউট করেছো ভুলটা, সুতরাং হয়তো ওয়ার্নিংয়েই শেষ হবে তোমার পালা। কিন্তু তোমার ঠিকাদার তো অগাধ জলে ডুবে গেল। ঋতব্রতের হঠাৎ মনে পড়ে যে রতন খাবার নিয়ে গেছে ড্রাইভারকে দিতে। ঘরে কমলা একলা, হয়তো চা খাবার তৈরি হয়ে গেছে, আনবার লোক নেই বলে ঠান্ডা হচ্ছে সব। খাবারটা নিতে এসে ভেতরে আসে। ভিতরটা বেশ অন্ধকার, একটা কুপি জ্বলছিল রান্নাঘরে। ঋতব্রতের পদশব্দে হঠাৎ নিভে গেল সেটা। এগিয়ে এলো ঋতব্রত, ডাকলে কমলার নাম ধরে, কেউ কোথাও সাড়া দিল না। ব্যাপারটা কি? পকেট থেকে একটা দেশলাই বার করে কাঠি জ্বাললে একটা। স্বল্পালোকিত রান্নাঘরের এক প্রান্তে দেখা গেল একটা মোড়ার উপর বসে আছে কমলা, হাঁটুর মধ্যে মাথা গুঁজে। ঋতব্রত যেন স্থান কাল পাত্র সব ভুলে যায়। এগিয়ে এসে কমলার হাতখানি ধরে আকর্ষণ করে সে। কি হয়েছে, কি হয়েছে কমলা? কমলার কোনো জবাব নেই। উচ্ছ্বসিত কান্নার আবেগে তার শরীরটা দুলে দুলে উঠছে। কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে কমলা? কে তোমাকে কি বলেছে? জোর করে ওর অশ্রুসিক্ত মুখটা তুলে ধরে সে। হঠাৎ ঋতব্রতর হাতে ঠেকে এক টুকরো কাগজ, কমলার মুঠোয় ধরা। জোর করে কেড়ে নেবার চেষ্টা করে, কমলা দেয় না। ফলে আধখানা কাগজ ছিঁড়ে আসে। আবার একটা দেশলাই কাঠি জ্বালে ঋতব্রত। কাগজখানা আর কিছুই নয়, ওর অসমাপ্ত কবিতার একটি ভগ্নাংশ, কমলাকে উদ্দেশ্য করে যা সে লিখেছিল। না না, ওটা আমার, ওটা আমার, আমার কাগজ, আমাকে দাও। অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে হয়তো পড়েই যেত কমলা। ঋতব্রত ধরে ফেলে, ওর বুকের উপর ভেঙে পড়ে অশ্রুবিধৌত কমলার কমল আনন। হঠাৎ একটি তীব্র টর্চের আলো এসে পড়ল অন্ধকার ঘরের মধ্যে। তৎক্ষণাৎ ধ্বনিত হলো যেন দৈববাণী। এক্সকিউজ মি মিস্টার বোস, দিস ওয়াজ অলসো আ পার্ট অফ মাই ইনভেস্টিগেশনস। I had equal grievous charges against you from other quarters. সির কণ্ঠস্বর। ঋতব্রত বুঝতে পারে তার করোদ্ধৃত তনুদেহটি ছিন্নমূল তরুর মতোই লুটিয়ে পড়েছে। সংজ্ঞা হারিয়ে ফেলেছে কমলা। ধীরে ধীরে শুয়ে দিল কমলাকে। ক্ষিপ্র হাতে কুপিটা জেলে ফেলে। দেখা যায় রান্নাঘরে সাজানো আছে দুথালা খাবার, টিপটে লিকার ঢালা আছে। মগে করে জল নিয়ে ঝাপটা মেরে বার দুই কমলার মুখে।
ধীরে ধীরে উঠে বসে কমলা। আসছি আমি বলে বেরিয়ে গেল ঋতব্রত বাইরে। বাইরে তখন জনশূন্য। রতন ছুটে এসে খবর দেয়, সে চলে গেলেন স্যার। নিষ্প্রভাত রাত্রি নেই, সে রাত্রিও পোহালো। খবরটা জানাজানি হতে বাকি থাকবার কথা নয়। সিই যে খাবার টেবিলে বসেও না খেয়ে চলে গেলেন, দূরে দাঁড়িয়ে তা সবাই দেখল। জীবেন কর, সুরেন সেনগুপ্ত, ওয়ার্ক সরকারেরা। ব্যাপারটা কি না বুঝলেও জল্পনা কল্পনায় বিরাম রইল না। কারণ তারপরই আবির্ভাব ঘটল অকুস্থলে ডাক্তার সাধুচরণের। পরীক্ষা করে ঔষধ দিয়ে গেলেন তিনি কমলাকে। নার্ভাস শক লেগেছে নাকি তার। সারা রাত বিছানায় ছটফট করেছে ঋতব্রত। এক ফোঁটা ঘুম নেই চোখে। এ কি হলো? কেন ঘটল এ দুর্ঘটনা? অবিসংবিতভাবে প্রমাণিত হয়ে গেল সে চরিত্রহীন। একটা বাস্তুহারা অসহায় মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাম চরিতার্থ করছে সে। আর বাইরে অপেক্ষা করছেন মহামান্য অতিথি। এরপর বন্ধু মহলে সে কি করে মুখ দেখাবে? মেজদা, মেজ বৌদি, উফ, আর সে পারে না। পাশের ঘরেও বিনিদ্র রজনী যাপন করছে নিশ্চয়ই আর এক হতভাগিনী। ভারী মায়া হলো ঋতব্রতের ওর উপর। তার দোষ কি? অথচ কি জানি কতদূর গড়াবে ব্যাপারটা। মনে পড়ল সংজ্ঞাহীন কমলা দেহটি কেমন করে দুহাতে শুইয়ে দিয়েছিল সে। কি হালকা কমলা! ভারী ইচ্ছে হলো পাশের ঘরে গিয়ে কমলার মাথায় একটু হাত বুলিয়ে দেয়। সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। ধীরে ধীরে পার্টিশন দরজার কাছে এগিয়ে যায়। দরজা ওপাশ থেকে বন্ধ। ঝাঁপের দরজায় কান পাতে। ওপাশ থেকে ভেসে আসছে একটা চাপা কান্নার আওয়াজ। তোলপাড় করে ওঠে ঋতব্রতের বুকের মধ্যে। না না, পারবে না সে, সে কিছুতেই পারবে না। কমলাকে ছেড়ে যেতে সে পারবেই না। এত বড় গভীর ভালোবাসাকে উপেক্ষা করে যাওয়া অন্যায়, পাপ। ঋতব্রত সমাজ মানে না, পারিবারিক কৌলিন্যের ঝুটো অভিশাপ সে লাগতে দেবে না তাদের এই অপাপবিদ্ধ অম্লান ভালোবাসার গায়ে। অনুচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণের মতো ডাকে সে, কমলা, কমলা। সঙ্গে সঙ্গে জবাব আসে ওপাশ থেকে, না না না, আমাকে ডেকো না, আমাকে ডেকো না। ঋতব্রত কি বলতে চায়? হয়তো কোনো সান্ত্বনার কথা, অথবা দ্বার খুলে দেবার অনুরোধ, কিংবা ভালোবাসার কথা। কিন্তু কথাটা তার বলা হয় না। ওপাশে বারান্দা থেকে রতন উঠে আসে। ডাকছিলেন স্যার? একটা ঢোক গিলে ঋতব্রত বলে, হ্যাঁ, রতন, আমার দেশলাইটা কোথায় জানিস? বালিশের পাশে নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আছে আছে আছে। সিগারেট ধরিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাল সকালে যা হয় করা যাবে। কমলাকে খোলাখুলি সব কথা জানাবে সে। হ্যাঁ, কমলাকে সে বলবে সে কমলাকে ভালোবাসে। কবিতায় যে কথা বলেছে সেটা বাগাড়ম্বর নয়, তার মনের কথাই। কমলাকে সে বিবাহ করবে, সামাজিক মর্যাদা দেবে সে এ ভালোবাসার। এ সিদ্ধান্তে এসে খানিকটা নিশ্চিন্ত হয় ঋতব্রত। তন্দ্রার আবেশে কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। কতক্ষণ ঘুমিয়েছে তাও খেয়াল নেই। একবার মনে হলো ঘুমের মধ্যে লোমওয়ালা একটি কুকুর ওর পায়ে সুড়সুড়ি দিচ্ছে। অস্বস্তিতে পাটা টেনে নেয়, তারপর আবার অঘরে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙল রতনের গোলমালে। স্যার! কি রে? দিদিমণি কোথায় স্যার? সে কি? এ ঘর ও ঘর কোথাও নেই। বাথরুম, ল্যাট্রিন, না না, কোথাও তো নেই। এই ভোরবেলা কোথায় গেল কমলা? এ কি, তার বালিশের পাশে ট্রাঙ্কের চাবি এলো কি করে? সেটা তো থাকতো কমলার আঁচলে। চাবিটা নিতে গিয়েই বালিশটা সরে গেল। তলা থেকে বের হলো একখণ্ড চিঠি। শ্রী চরণীষু,
তোমার জীবন তো ব্যর্থ করে দিয়ে গেলাম। খেতে পড়তে দেবে বলে এনেছিলে অনাথা মেয়েকে, তার দাবি দেখা দিল আকাশস্পর্শী স্পর্ধায়। তোমার আর দোষ কি? আমার জন্য তোমার নির্মল চরিত্র আজ কলঙ্কলিপ্ত। ঘরে বাইরে তোমার এই লাঞ্ছনা আমার আর সহ্য হচ্ছিল না। রেখা মিত্তিরের চিঠিখানা আমি পড়েছি। তাকে বলো, তোমার মতো ছেলের ভালোবাসা পাওয়ার মতো পুণ্য করেনি হতভাগী কমলা। এই চিঠিখানাই তার প্রমাণ। সেই কলঙ্কই তোমার হলো, অথচ আমাকেও দিতে পারলে না এমন কোনো পাথেও যা সম্বল করে কাটাতে পারতাম বাকি জীবনের ব্যর্থ দিনগুলি। অনেক পাপ করেছি, মার্জনে চাইব না। সারা জীবনই তো পড়ে রইল তার জন্য প্রায়শ্চিত্ত করতে। চৌধুরী সাহেবকে বলো, তার স্নেহ ভালোবাসা আমি জীবনেও ভুলব না। আমি হতভাগী, যার কাছে গিয়েছি তাকেই জ্বালিয়েছি। তার সদাহাস্যময় মুখের হাসিটুকু মুছে দিতে, তার পায়ের তলায় গিয়ে পড়তে আর সাহস হয় না। যাওয়ার আগে একটা প্রণাম করতে গেলাম তোমাকে, তাও নিলে না তুমি। চিরবিদায় রইল। হতভাগিনী তোমার কমলা। বকুলতলা ক্যাম্পের কাহিনী শেষ হয়ে এলো। শেষ হলো ঋতব্রতের চাকরি জীবনের প্রথম অধ্যায়। এই ঘটনার দিনই সে ক্যাম্প ত্যাগ করে, আর ফিরে যায়নি সে সেখানে কোনো দিন, বদলি হয়ে যায় অন্যত্র। আজও অবসর সময়ে ইজি চেয়ারে ক্লান্ত দেহটা এলিয়ে দিয়ে স্মৃতির ঝাঁপে খুলে বসে ঋতব্রত। ভিড় করে এসে দাঁড়ায় লোকগুলি, উদ্বাস্তুদের প্রতি প্রকৃত দরদি দফাদার, অসাধু সাধুচরণ ও কুচক্রী ভৈরবচন্দ্র। সুরেন সেনগুপ্ত, জীবেন কর, শিশির, সতীশ সবাই ভিড় করে এসে দাঁড়ায়। আর স্মৃতির পথে সার দিয়ে এসে দাঁড়ায় সেই উদ্বাস্তুর দল। দেখতে পায় শুভ্রকেশে বৃদ্ধ কুলপুরোহিত বিড়ি পাকাতে পাকাতে গুনগুন করে পড়ছেন যোগবশিষ্ঠ রামায়ণ। সুবলচন্দ্রের বুকে গরম তেল মালিশ করে দেন তার স্ত্রী লতিকা। পাগলা বসে বসে আপন মনে বিড়বিড় করে। বিড়ি পাকাতে পাকাতে পাকা ভ্রু দুটো তুলে বৃদ্ধ ব্রাহ্মণ রামনিধি চৌধুরী পাগলকে প্রশ্ন করেন, হেই দিন কি কইলা তুমি? ল্যাডিন কথাটার অর্থ কি? পাগল মিটিমিটি হাসে, চোখ দুটো পিটপিট করে খুশিতে, বলে, If an angel out of heaven gives you something else to drink, thank him for his kind intentions. Go and pour them down the sink. অর্থ গ্রহণ হয় না রামনিধির। বলেন, কি কইলা? পাগল কথা বলে না, মিটিমিটি হাসতেই থাকে। রামনিধি কিন্তু এতে রাগ করেন না, বলেন, যাই কও, বুশ সাহেব লোক ভালোই আসিল, তার কথাই কইতেছিলাম। শুনছি ঘুষও খাইতো না, কেন যে অমন দুর্মতি হইল সোরাডার? পাগলা ফিক ফিক করে হাসে, ওর ডালা থেকে একটা বিড়ি তুলে নিয়ে ধরায়, একরাশ ধোঁয়া ছাড়ে মুখ দিয়ে। হঠাৎ গম্ভীর হয়ে যায়। মনে পড়ে কুসুমের কথা। জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করেনি, একবারও বলেনি সে সতী, সে নিরপরাধিনী। রুগ্ন পঙ্গু স্বামীর হাত ধরে নীরবে ক্যাম্প এলাকা ছেড়ে চলে গিয়েছিল কুসুম। মনে পড়ে বিশ্বনাথের কথা। না, বিশ্বনাথকে সে চেনে না। যে উদ্ধত যুবকটি বলেছিল, সমাজের চোখে তোমার বাবার ঠাকুর বিকলাঙ্গ, পতিত, সমাজের চোখে আমিও প্রাপ্ত, জেল ফেরত আসামি, আমিও পতিত, কিন্তু তুমি যে আমার কলঙ্কিনী রায়। সেই সব বৃষস্কন্ধ কপাট বক্ষ বিশ্বনাথের দলকে চেনে না ঋতব্রত। সে শুধু দেখেছে যক্ষা রোগাক্রান্ত পাঁচরা সর্বস্ব তারাপদ নামধারী প্রেতাত্মাগুলিকেই। ওই যে কমলা, পার্মানেন্ট লায়াবিলিটি ছাড়া ওর কি আর কোনো সংজ্ঞা হতে পারত ক্যাম্পের ভিতর? বড় খোকাদের কাছ থেকে শালীনতা ও সতীত্ব রক্ষা করতেই আজীবন বিনিদ্র রাত্রি যাপন করতে হতো ওকে। বড় খোকা, কে জানে সেই বা কেন নেমে এলো এত নিচে? তার কোটা ইতিহাসটা জানা হয়নি। ঋতব্রতের মনে হয়
কি জানি, তারও জীবনে হয়তো আছে এমন অধ্যায় যার জন্যে তার আজকের অধঃপতনের অর্থ খুঁজে পাওয়া যাবে। ঋতব্রতের সম্বন্ধেও তো সির ভ্রান্ত ধারণা হয়েছিল সন্দেহাতীত রূপে। সে নিজেও পোষণ করত ভ্রান্ত ধারণা কুসুমের প্রতি। আর তাছাড়া, ভাবে ঋতব্রত, এই যে হাজার হাজার বিন্তচ্যুত উদ্বাস্তুর দল, এরাই কি কেবল দায়ী এদের আপাত অধঃপতনের জন্য? এরা তো এমন ছিল না। এদের জানানো হয়েছে এরা স্থায়ী পোষ্য, পার্মানেন্ট লায়াবিলিটি। কানে বাজে দরদি দফাদারের কণ্ঠস্বর। দে আর আ ক্লাস অফ পারপিচুয়াল প্রফেশনাল লিগালাইজড বেগার্স। আইনসম্মত চিরস্থায়ী এক শ্রেণীর ভিক্ষাজীবী। বকুলতলা ক্যাম্পের কাহিনী শেষ হলো। ঋতব্রতের গল্প কিন্তু শেষ হয়নি এখনো, কারণ সে বকুলতলা ক্যাম্পের লোক নয়। তার গল্পের উপসংহার শুনতে গিয়েছিলাম, তাই পরিচয় হয়ে গেল এক ভদ্রলোকের সঙ্গে। ঋতব্রতই পরিচয় করিয়ে দিলে। অবশ্য এক মাথা ব্যাকব্রাশ করা প্লাটিনাম বন্ড চুল, পাইপ মুখো মানুষটির পরিচয় না দিলেও চিনতে অসুবিধা হতো না। সঞ্জীব চৌধুরী। ঋতব্রত আমার নামটা জানালো তাকে। পরিচয় দিলে সাহিত্যিক বলে, কবি বলে। ও অলমাইটি, ইউ আর আ পোয়েট, দ্যাটস ফানি অ্যান্ড দ্যাটস গ্রেট। ঋতব্রতের ক্যাম্পের গল্প শুনেছি তার মুখে। শেষ অধ্যায়টা আপনিই বলুন। কতদূর শুনেছেন আপনি? তা বললাম। তারপর আর বাকি নেই কিছু। হঠাৎ পাটনায় একখানা টেলিগ্রাম পেলাম, আপনার বন্ধু অবিলম্বে আমাকে দেখা করতে বলেছে কলকাতার একটা হোটেলের ঠিকানায়। অ্যান্ড আই হ্যাড টু ফ্লাই ব্যাক দেন অ্যান্ড দেয়ার। সব কথা খুলে বললে ওরা দুজন। দুজন? হ্যাঁ, সরলাও ছিল হোটেলে। ক্যাম্প স্টেশনে অপেক্ষমান সরলাকে ধরে নিয়ে এসেছিল আপনার বন্ধু। আমার কাছে পরামর্শ চাইল কী করা যায়। দুজনেই কনফেস করলে আমার কাছে। বুঝলাম দুজনেই অপরাধী, শাস্তি হওয়া উচিত। বোথ শুড বি পানিশড। একসঙ্গে দুজনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে চালান দিলাম। কোথায়? প্রশ্ন করি আমি। যাবজ্জীবন কারাদণ্ডে। আপনি কবি মানুষ, তাই কাব্য করে বলছি। হ্যান্ডকাফ ওয়াজ ফুলের মালা, প্রিজন হাউস ওয়াজ ম্যারিড লাইফ, জেলার ওয়াজ প্রজাপতি হিমসেলফ, অ্যান্ড জাজ দিস পুয়ার ফেলো। রেজিস্ট্রি ম্যারেজে সাক্ষী ছিলাম আমি। কেমন, ভালো করিনি সরলা মা? সলজ্জি হেসে ম্যাডাম বাসু বললেন, মোটেই না, ওরও তো মজাই হয়েছে। মাইনেও আজকাল দেয় না, ব্যাংকে টাকাও জমা দেয় না, আমারই হয়েছে জ্বালা। সঞ্জীব চৌধুরী হঠাৎ ঋতব্রতকে প্রশ্ন করেন, বাই দ্য ওয়ে, তোমার সে কবিতাটা শেষ হয়েছিল? আমি তো শুনিনি। ঋতব্রত হেসে বললে, সে আর আপনার শুনে কাজ নেই। আপনি যে কত বড় কাব্যরসিক ও বিবাহিত জীবনের উপর উপমা শুনেই আমি বুঝতে পেরেছি। নিরুপায়ভাবে রাগ করেন চৌধুরী সাহেব। হতাশাব্যঞ্জক মুখচ্ছবি তার। কাব্যিক করাটা মাঠে মারা যাওয়ায় নিরাশ হয়েছেন তিনি। মনে পড়ল ঋতব্রতের বৌভাতে ওদের চিফ ইঞ্জিনিয়ারকে দেখেছিলাম। ধুতি পাঞ্জাবি পরে পংক্তি ভোজনেই বসেছিলেন তিনি। বৌভাতে নববধূ সকলের পাতে 1 চামচ করে ভাত দেয়, এটাই প্রথা, নববধূর সামাজিক স্বীকৃতি। 3 আইনে বিয়ে হলেও এ প্রথাটা মেনেছিলেন মেজ বৌদি। চিফের পাতে মিসেস বাসু যখন ভাত দিলেন, তখন তিনি বলেছিলেন, খাবারগুলো অনেক দিনের বাসি মনে হচ্ছে। সে কি? ছুটে আসেন বাড়ির সবাই। মেজদা খাবারের থালাটা পাল্টে দিতে নিজেই ছুটে আসেন। সকলেই স্তম্ভিত। বাধা দিলেন চিফ নিজেই। বললেন, একদিন বস আমায় নিমন্ত্রণ করেছিল, তাড়াতাড়ি থাকায় আমি খেয়ে আসতে পারিনি। তাই ভাবলাম সেই খাবারগুলি বুঝি বৌমার হাতে পাঠিয়েছে আজ। সি রহস্য প্রবণতার কথা জানা ছিল সকলের। ঋতব্রত চৌধুরী সাহেবকে জানায়, চৌধুরী সাহেব, আমার বন্ধু আমার ক্যাম্প জীবনের কাহিনী নিয়ে একখানা উপন্যাস লিখেছে। ইজ ইট? কি নাম দিয়েছে বইয়ের? ছিন্নমূল। অফুল,
রিনেমিট, নাম দিন বৃন্তচ্যুত। ও তো একই কথা। না না, এক কথা নয়। ছিন্নমূল মানে যে গাছের মূল ছিঁড়ে গেছে, নতুন মাটিতে পুঁতে দিলে আর সে বাঁচে না। অথচ বৃন্তচ্যুত ফুলের আরও সম্ভাবনা আছে। সে ফুলে পূজার থালা থেকে বরণের মালা সবই সাজানো যায়। কিন্তু বোঁটা থেকে ছিঁড়ে নিলে আর কি ফুল বাঁচে? ঋতব্রত তখনও তর্ক করে। ইউ আর নাইদার আ পোয়েট নর আ বোটানিস্ট, তাই বোকার মতো তর্ক করছো। ফুল কি তোমার মতো ফুল? ফলের সম্ভাবনাকে পিছনে রেখেই তো সে বৃন্তচ্যুত হয়। এবারে আমি প্রশ্ন করি, আপনি কি মনে করেন এমন সম্ভাবনা আজও আছে এইসব পার্মানেন্ট লায়াবিলিটি উদ্বাস্তুর? সুযোগ পেলে ওরা আবার সামাজিক মানুষ হয়ে উঠবে? দ্য আনসার ইজ সিম্পল। উত্তরটা সরল। সরল নয়, সরলা। আমরা চুপ করে যাই। চৌধুরী সাহেবই বলে ওঠেন, সে যাই হোক, ক্যাম্পের কাহিনী যখন লিখেছেন তখন কোথাও না কোথাও আমার কথা নিশ্চয়ই থাকবে। দেন আই মাস্ট হ্যাভ আ সাইড পার্ট অ্যাজ ওয়েল। সাইড পার্ট কোথায়? আপনাকেই তো হিরো করে এঁকেছ। তাই নাকি? কই দেখি দেখি। অগত্যা পাণ্ডুলিপি থেকে খানিকটা পড়ে শোনালাম, যেখানটায় তার কথাগুলি আছে বিশেষ করে। হা হা করে হাসলেন চৌধুরী সাহেব। বললেন, লোকের নাম অবশ্য মাঝে মাঝে আমার গুলিয়ে যায়, কিন্তু তাই বলে সব সময় গুলোয় না। অ্যাটলিস্ট সরলা মায়ের নামটা আমার ভুল হয় না কখনো। এটা আপনি বাড়াবাড়ি করেছেন নরেনবাবু। হাত দিয়ে কমলাকে কোলের কাছে টেনে নেন তিনি। মিসেস বসু তার ফেনো শুভ্র কেশের মাঝে আঙুল বুলাতে থাকেন। বললাম, সব সময়ই হয়, আপনি অবশ্য সব সময় টের পান না, এই যা ভরসা। প্রথমত ম্যাডামের নাম সরলা নয়, ম্যাডামের নাম কমলা। আর দ্বিতীয়ত আমার পৈতৃক নামটাও নরেন নয়। ইজ ইট দ্য সেম ওল্ড ফানি মিস্টেক অ্যাগেইন? দেন আই এম রিয়ালি ভেরি ভেরি সরি। হা হা করে হেসে ওঠেন সঞ্জীব চৌধুরী। বন্ধুরা, আপনারা শুনলেন সাহিত্যিক নারায়ণ সান্যালের প্রথম প্রকাশিত উপন্যাস বকুলতলা পিএল ক্যাম্প। ভারী মিষ্টি বইখানা। আপনাদের শুনে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।